Ist ne? Ahí se cae. Voy a bajarle. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে আমাদের যে কোষ ও এর গঠন চ্যাপ্টারটা আছে, এই কোষ এবং এর গঠন চ্যাপ্টারের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম। এটা আমাদের লেকচার নাম্বার 5 তোমরা লিখতে পারো। এটা হচ্ছে লেকচার নাম্বার 5, কোষ ও এর গঠন চ্যাপ্টারটা। আমরা আজকে এই কোষ ও এর গঠন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ দুটো টপিক পড়বো, যেগুলো না পড়লেই নয়। একটি হচ্ছে রাইবোজোম, যেটা আমি শুরুতেই পড়াবো, আর একটি হচ্ছে গলগি বডি। এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক বিস্তারিত লজিক দিয়ে পড়ানোর চেষ্টা করবো যাতে তোমরা বুঝো। আচ্ছা, যাই হোক, প্রথমে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে আমার কথা শুনতে পারতেছো কিনা। সবাই একটু কমেন্টে তাড়াতাড়ি জানাও আমার কথা শুনতে পারতেছো কিনা, আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা। সব কিছু যদি ওকে থাকে তাহলে ভাইয়া ক্লাসটা শুরু করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি ভাইয়াকে কমেন্টে জানাও যে আমার আওয়াজটা শুনতে পারতেছো কিনা। আজকে আমাদের টপিক হচ্ছে রাইবোজোম নিয়ে শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু এই রাইবোজোম। এই রাইবোজোম নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানাও আমার কথা ঠিক মতো শুনতে পারতেছো কিনা, আওয়াজ ঠিক আছে কিনা, ভিডিও ঠিক আছে কিনা, একটু তাড়াতাড়ি কমেন্টে জানাও। অল ক্লিয়ার। বাকিদেরকে তোমরা মেনশন করে দাও, সবাইকে একটু জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। কেমন লাগতেছে ভাইয়া? এমন লাগতেছে কেন? মানে কেমন লাগতেছে বুঝলাম না। এমন লাগতেছে কেন? তোমাদের সংখ্যা এত কম কেন আমি বুঝি না আসলে। এরকম সংখ্যা দেখলে আসলে ক্লাস নিতে ইচ্ছা করে না। এটা তো তোমরা হয়তো জানো না। তোমরা মাত্র 7-8 জন, 9 জন, 12 জন ক্লাস করো এতজনের একটা গ্রুপে। ব্যাপারটা আসলে হাস্যকর। এরকম হলে আমাদের আসলে মানে না পারতেই ক্লাস নেই আর কি। ক্লাস যার যার ইচ্ছা মতো করো। আসলে এগুলা কি বলবো তোমাদেরকে। আসলে একটা যে ইয়ানি পড়াবো সেই। আচ্ছা, তোমরা একটু 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 ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া অনেকেই জানে না ক্লাসের না, না জানে না, সেটা তাদের ব্যাপার, এটা আমার ব্যাপার না। জানে না কেন সেটা আমি জানি না। ঠিক আছে, আমি পরে যাই। আসলে কিছু কারণ নেই, আমাকে তো পরে যাইতে হবে। যে মুড নিয়ে পড়ানোর কথা সেই মুডটা একটু হারাই যায় আর কি। এটাই হচ্ছে প্রবলেম। কারণ মুড না থাকলে কিন্তু আমরা 100% দিতে পারি না। এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, যাই হোক, রাইবোজোম যেটা আমার পড়ানো, যেহেতু আমাকে সেজন্য বলা হয়েছে আমাকে এটা পড়াইতেই হবেই। সো এখন তোমরা থাকো না থাকো কিছু কারণ নেই আমার। তবে মুডটা ডিপেন্ড করে আর কি। তোমরা থাকলে একটু মুড আকারে পড়ানো যায়, তোমরা না থাকলে একটু মুড টুড অফ হয়ে যায়। এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, যাই হোক, রাইবোজোম যেটা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে রাইবোজোম একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটা সাইটোপ্লাজমে পাওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। কারণ এই রাইবোজোম না থাকলে তোমার শরীরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাংশন, যেমন প্রোটিন তৈরি করা বা প্রোটিন, এটা হবে না। কারণ আমরা জানি যে একটা উদ্ভিদ দেহ বা একটা প্রাণী দেহ বা কোনো কিছু তৈরি করতে প্রোটিন লাগে। সো রাইবোজোম না থাকা মানে হচ্ছে প্রোটিন না থাকা। আর প্রোটিন তৈরি না হলে তো জীবের অস্তিত্ব নাই। কারণ জীবের অস্তিত্বের মধ্যে কিন্তু প্রোটিন থাকাটা কিন্তু জরুরি। এই জন্য রাইবোজোম কিন্তু থাকাটা মাস্ট, গুরুত্বপূর্ণ। কারণ রাইবোজোম না থাকলে প্রোটিন তৈরি হবে না, আর প্রোটিন যদি তৈরি না হয় খাইছে। সো রাইবোজোম থাকাটা জরুরি। এখন দেখো, এই রাইবোজোম শব্দটা আমরা জানি যে একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এবং এই রাইবোজোমটা এমন একটা অঙ্গাণু
যেটা তোমার সব কোষেই পাবা, মানে আদি কোষেও পাবা, প্রকৃত কোষে পাবা। একমাত্র এই অঙ্গাণুটাই আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ উভয়টাতেই পাবো। এমন না যেটা অ্যাবসেন্ট থাকবে, আদি কোষে অ্যাবসেন্ট থাকবে এটা না, আদি কোষে কিন্তু এই অঙ্গাণুটা পাওয়া যায়, একমাত্র এই অঙ্গাণুটাই। আর এটাকে অঙ্গাণু কেন বলে? কারণ নর্মালি কোষ ছোট, তো কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড থাকে এগুলো আরও অনেক ছোট, তো ছোট ছোট বিধায় অঙ্গ না বলে অঙ্গের অণু বলতেছে। অঙ্গের অণু মানে কি? অঙ্গাণু। অঙ্গাণু দিয়ে অঙ্গের অণু, অণু মানে ছোট, যেহেতু এটা কোষ থেকেও ছোট। এখন এই রাইবোজোমকে বাংলা তোমরা দুইটা অর্থ পাবে, একটা হচ্ছে সোমা আর একটা হচ্ছে রাইবো। দেখো তোমরা বায়োলজিতে সোমা শব্দটা যেখানে পাওয়া মনে রাখবে এটা কিসে বোঝানো হচ্ছে? বডিকে বোঝানো হচ্ছে। বডি মানে কি? বডি, বডি মানে দেহ। দ্যাট মিনস এই যে অঙ্গাণুর কথা বলা হচ্ছে এটা নিশ্চয়ই একটা অংশ, একটা বডি, একটা বডি বিধে এটাকে কি বলা হচ্ছে? সোমা মানে বডি। এখন অনেকে জানে না এই রাইবো কথাটা কেন ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি এই রাইবো কথাটার সাথে যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে বলতেছি, রাইবো নিউক্লিক অ্যাসিড। এই দেখো, রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে আসছে রাইবো, এবং এটার ফুল ফর্ম হচ্ছে আরএনএ। তোমরা সবাই আরএনএ কে চিনো। আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, দ্যাট মিনস আরএনএ, দ্যাট মিনস আরএনএ। এখন কেন এই রাইবো নিউক্লিক অ্যাসিডের যে প্রথম নাম রাইবো আছে, রাইবো দিয়েই রাইবোজোম নামকরণ করা হয়েছে। এটা থেকে এটাই বোঝা যায় রাইবোজোম মূলত আরএনএ দিয়ে গঠিত। তার মানে এই যে রাইবোজোমের কথা আমরা বলি, রাইবোজোম যখন আমরা পড়ি তখন রাইবোজোমের স্ট্রাকচার যখন আমরা দেখি তখন রাইবোজোমের স্ট্রাকচারে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই আরএনএ, মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন কোন আরএনএ? এটা একটা প্রশ্ন দাঁড়াতে পারে, কারণ তোমরা অনেকে জানো আরএনএ অনেক প্রকারের হয়। আরএনএ কি হয়? অনেক প্রকারের হয়। যদি আমি বলি আরএনএ কয় প্রকারের হয়, যেমন মোটামুটি আরএনএ 3 প্রকারের আছে। একটি হচ্ছে এমআরএনএ, একটি হচ্ছে আরআরএনএ, আর একটি হচ্ছে টিআরএনএ। অনেকে এই আরএনএগুলো কি চিনে না, বাট আমরা আস্তে আস্তে এখন আস্তেই চিনবো। রাইবোজোম পড়তে গেলে এই আরএনএগুলোও চিনে যাব। এম দিয়ে বোঝাচ্ছে মেসেঞ্জার, তো এটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ, যেটা ডিএনএ থেকে মেসেজ ক্যারি করে। টি দিয়ে বোঝাচ্ছে ট্রান্সফার, ট্রান্সফার আরএনএ দিয়ে আরএনএ, ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ মানে হচ্ছে যেটা প্রোটিন তৈরির সময় অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে, অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে, অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে। কোথায়? রাইবোজোমে। এটা সামনে আস্তে আস্তে বুঝবা টিআরএনএ কি, এমআরএনএ সামনে আস্তে আস্তে আমি বুঝাবো। আর আর দিয়ে বোঝাচ্ছে রাইবোজোমাল, দ্যাট মিনস এই যে আরআরএনএ এটার কথাই আমরা বলতেছি। এখানে যে আরএনএটা থাকবে এটা যেহেতু রাইবোজোমে থাকে তাই এটাকে বলা হয় রাইবোজোমাল আরআরএনএ, রাইবোজোমাল আরআরএনএ, দ্যাট মিনস আরআরএনএ। দ্যাট মিনস মনে রাখবা রাইবোজোমে কিন্তু এটা থাকে না, রাইবোজোমে এই আরএনএও থাকে না। রাইবোজোমে যে আরএনএ থাকে সেটার নাম দেখে বোঝা যায়, নাম হচ্ছে কি? রাইবোজোম। তাই আর আসছে, দ্যাট মিনস রাইবোজোমাল, রাইবোজোমাল আরএনএ থাকে রাইবোজোমে। তাহলে রাইবোজোমে যে আরএনএ থাকে সেটার নাম সেরকমই হবে, কি হবে? রাইবোজোমাল আরএনএ। তাই রাইবো শব্দটা এখানে আসছে। এই রাইবোজোম শব্দটা নামকরণ করছিলেন রিচার্ড ডি রবার্টস। এটা নামকরণ কে করছিলেন? বিজ্ঞানী রবার্টস। কত সালে? 1958। 1958 সালে এভাবেই বিজ্ঞানী রবার্টস নামকরণ করছিলেন যে রাইবো শব্দটা আসছে রাইবোজোমাল আরএনএ থেকে, দ্যাট মিনস রাইবোজোম আরএনএ নিয়ে গঠিত। যে আরএনএ সেটা হচ্ছে রাইবোজোমাল, নট এমআরএনএ, নট টিআরএনএ। অনেকে এমআরএনএ চিনতেছে না, টিআরএনএ চিনছে না, আস্তে আস্তে চিনবা, কোনো সমস্যা নেই। রাইবোজোম পড়তে গেলেই এগুলা চিনে ফেলবা, কারণ রাইবোজোম যদি না শিখো তুমি অনেক কিছুই পারবা না। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া শুধু কি আরএনএ থাকে? না, যেহেতু আমরা এখানে একটা বডি শব্দটা ইউজ করছি, একটু খেয়াল করো, আমরা এখানে বডি শব্দটা ইউজ করছি। তোমরা আমাকে বলবা বডি কি দিয়ে তৈরি হয়? তোমরা কি আমাকে বলবা বডি কি দিয়ে তৈরি হয়? কোনো কিছুর বডি, এই যে আমাদের বডি, এই যে আমাদের চুল, এই যে আমাদের স্কিন, এই যে বডি, বডি সবসময় কি দিয়ে তৈরি হয়? বডি সবসময় একটা যৌগ দিয়ে তৈরি হয়, এটার নাম হচ্ছে প্রোটিন। দ্যাট মিনস বডি তৈরি হয় কি দিয়ে? প্রোটিন দিয়ে। দ্যাট মিনস রাইবোজোমে শুধু আরএনএ থাকে না, আরএনএ কে প্রোটেকশন দেওয়ার জন্য একটা আবরণ লাগবে, ওই আবরণটা হচ্ছে প্রোটিন। দ্যাট মিনস রাইবোজোম, এই যে বডিটা, বডি সবসময় কি দিয়ে? প্রোটিন দিয়ে তৈরি হয়।
যেহেতু এটা রাইবোজোমের প্রোটিন, তাই এটাকে বলবো আমরা রাইবোজোমাল প্রোটিন। তাই এটাকে আমরা কি বলবো? রাইবোজোমাল প্রোটিন। দ্যাট মিনস আমরা মোটামুটি বুঝতে পারছি এই রাইবোজোম শব্দটার নামকরণ কেন করা হয়েছে। সোমা মানে বডি, বডি তৈরি হয় কি দিয়ে? প্রোটিন দিয়ে। তাহলে রাইবোজোম গঠনকারী যে প্রোটিন, এটাকে বলবো রাইবোজোমাল প্রোটিন। আর রাইবো শব্দটা আসছে রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে, মানে আরএনএ থেকে। দ্যাট মিনস রাইবোজোমে আরএনএ থাকে, আর ওই আরএনএটার নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ, মানে আরএনএ, নট এমআরএনএ, নট টিআরএনএ। হোয়াট ইজ এমআরএনএ, টিআরএনএ, এটা আমরা সামনেই দেখবো। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারছো যে রাইবোজোমে কি কি থাকে। আরএনএ থাকা অবশ্যই জরুরি, আর যে আরএনএ সেটা হচ্ছে আরএনএ। তার মানে রাইবোজোমে আরএনএ আছে, আর যেহেতু বডি তৈরি হবে কি দিয়ে? প্রোটিন দিয়ে। ওই আরএনএটাকে ঢাকার জন্য একটা কি লাগবে? প্রোটিন লাগবে। ওই প্রোটিনটার নাম হচ্ছে রাইবোজোমাল প্রোটিন। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। ওকে, এখন দেখো এই জিনিসটা তো বুঝতে পারছো। এখন এই যে রাইবোজোম, এই রাইবোজোমটা কিন্তু ক্ষুদ্র এবং গোলাকার টাইপসের, অনেকটা গোলাকার টাইপসের, অনেক গোলাকার, নট পুরোপুরি গোলাকার, অনেকটা গোলাকার টাইপসের। আমি যদি বলি এই রাইবোজোমটা কীরকম, এই রাইবোজোমটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্ষুদ্র অনেক ও গোলাকার, প্রায় গোলাকার, নট অলমোস্ট গোলাকার, প্রায় গোলাকার। এবং মনে রাখবা এটা কিন্তু আবরণীবিহীন, খুব ইম্পর্টেন্ট। রাইবোজোমের কিন্তু কোনো ঝিল্লি নাই, আবরণবিহীন, যা কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। কিভাবে প্রোটিন তৈরি করে সেটা আমরা দেখব। যা প্রোটিন সংশ্লেষণ করে। রাইবোজোমের মেইন কাজ সবাই জানে, এটা একদম পুরো মুখস্থ থাকে অনেকের, যে প্রোটিন তৈরি করে। কিভাবে তৈরি করে সেটা আমরা সামনে দেখব, বাট মেইন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। আর মনে রাখবা রাইবোজোমের কোনো ঝিল্লি নাই, এটা ইম্পর্টেন্ট, যে রাইবোজোমের কোনো আবরণ নাই। দ্যাট মিনস এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোন অঙ্গাণুটির আবরণ নাই, নিচের কোন অঙ্গাণুটির আবরণ নাই, সেটা হচ্ছে কি? আবরণবিহীন। দ্যাট মিনস রাইবোজোম। আমরা কিন্তু গলগি বডির আবরণী দেখি, আমরা কিন্তু নিউক্লিয়াসের দ্বিস্তরীয় আবরণী দেখি, আমরা কোষঝিল্লি কোষের আবরণী দেখি, বাট রাইবোজোমের কি নাই? আবরণী নাই। এবং মনে রাখবা এই যে রাইবোজোমে থাকে কি কি? দুইটা জিনিস, একটি হচ্ছে আরআরএনএ আর একটি হচ্ছে প্রোটিন, এবং আরআরএনএ এবং প্রোটিনের অনুপাত প্রায় সমান। সো আশা করি রাইবোজোম নিয়ে এই প্রাইমারি লেভেলের জিনিস, এই যে অংশগুলা, সেগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়েছে। এখন সামনে আমরা দেখব এই যে রাইবোজোম, এই রাইবোজোমের জন্মস্থান কোথায়, বা এই রাইবোজোমের যে উৎপত্তি, এটা আমরা দেখব। সো মনে রাখবা রাইবোজোমে কি কি আছে? একটি হচ্ছে আরআরএনএ, আর একটি হচ্ছে কি? প্রোটিন। তাহলে রাইবোজোমের দুইটা অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা রাইবোজোমে থাকে বিধায় রাইবোজোমাল আরএনএ। আরেকটি হচ্ছে রাইবোজোমাল প্রোটিন। এই দুইটা নিয়ে গঠিত, এবং এই দুইটার পরিমাণ প্রায় সেম। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি 1:1। এই দুইটার অনুপাত প্রায় সেম, 1:1। মানে এই দুটোটা সমান পরিমাণেই থাকে, এবং দুটোটা সমান পরিমাণে থেকেই রাইবোজোমটাও গঠন করে। তাই এই দুটোটার অনুপাত হচ্ছে 1:1। এটা পরীক্ষা অনেক সময় আসে যে রাইবোজোমে আরআরএনএ আর প্রোটিনের অনুপাত কত, তাহলে তোমাকে বলতে হবে 1:1। মানে এটা দ্বারা বুঝাইতে চাচ্ছি দুটোটার পরিমাণ প্রায় সেম, দুটোটা সমপরিমাণ থেকেই পুরো রাইবোজোমটা গঠন করে। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রাইবোজোমের উৎপত্তি। একটা জিনিস দেখবো কি? এখন একটা জিনিস দেখবো যে রাইবোজোমের জন্মস্থান বা উৎপত্তি প্লাস অবস্থান, এই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করব। রাইবোজোমের যে জন্মস্থানটা কোথায়, এর উৎপত্তি একই কথা, জন্মস্থান উৎপত্তি একই কথা, আর হচ্ছে অবস্থানটা কোথায়, সে কোথায় থাকে। প্রথম হচ্ছে সে কোথা থেকে তৈরি হয় বা উৎপত্তিটা জন্মস্থান থেকে, আর সেটা হচ্ছে তার অবস্থান। দেখো, আমরা রাইবোজোমের কথা যদি বলি, দুই ধরনের কথা বলবো। একটি হচ্ছে আদিকোষ, আর একটি হচ্ছে প্রকৃত কোষ। এটি ধরে নাও, এটি হচ্ছে একটি আদিকোষ,
এটি হচ্ছে একটি প্রকৃত কোষ, একটু মনোযোগ দাও। এটি হচ্ছে একটি প্রকৃত কোষ, এটি হচ্ছে একটি আদি কোষ। তো এখন রাইবোজোম কোন জায়গা থেকে তৈরি হয় সেটা আমার তোমাকে বোঝানোর চেষ্টা করব। এটি হচ্ছে কি কোষ? আদি কোষ। এটি হচ্ছে তোমার প্রকৃত কোষ। মনোযোগ দাও। তোমরা তো জানো যে আদি কোষে নিউক্লিয়াস থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। বাট প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে। যেমন আমি যদি এখানে প্রকৃত কোষে নিউক্লিয়াস আঁকি, এভাবে কিন্তু একটা নিউক্লিয়াস আঁকতে পারি, তাই না? এভাবে একটা কি করতে পারি? নিউক্লিয়াস আঁকতে পারি। নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থাকে, তারপর এরকম করে পেঁচানো একটা বস্তু থাকে। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ক্রোমোজোম। এটা আদি কোষের নিউক্লিয়াস বা প্রকৃত কোষের। বাট আদি কোষের নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এভাবে একটা বৃত্তাকার কি থাকে? এইভাবে একটা বৃত্তাকার কি থাকে বলো? ডিএনএ থাকে, নিউক্লিয়াস থাকে না। এটা মাথায় রাখবা। এটাকে আমরা বলি, এটাকে আদি কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস নাই, তাই আমরা এটাকে বলি বৃত্তাকার ডিএনএ। আর এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। আর এখানে লাল কালারের যেটা, এটা হচ্ছে কি? ক্রোমোজোম। আর তোমরা জানো ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ। একটু একটু মনোযোগ দিবা। এখানে যে ডিএনএটা, এখানে ডিএনএটা কিন্তু নিউক্লিয়াসের ভিতরে, এখানে না, বাইরে না, নিউক্লিয়াসের ভিতরে। বাট এখানে যে ডিএনএটা, এখানে নিউক্লিয়াস নাই, তাই এখানে ডিএনএটা কোথায় বলো তো? এখানে ডিএনএটা হচ্ছে সাইটোপ্লাজমে। একটু মনোযোগ দিবা। এখানে যে ডিএনএটা পুরোটা সাইটোপ্লাজম না, সাইটোপ্লাজমে। বাট এখানে যে ডিএনএটা, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, খেয়াল করছো? আর এটা হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে সাইটোপ্লাজমে এখানে ডিএনএ না, এখানে ডিএনএটা হচ্ছে নিউক্লিয়াসে। আর এখানে ডিএনএটা হচ্ছে সাইটোপ্লাজমে, বিকজ এখানে নিউক্লিয়াস নাই। এখন চিন্তা করো, তুমি যদি রাইবোজোম তৈরি করতে চাও, একটু আগেই যে জিনিসটা বুঝাইছি সেটাই ফলো করো। তুমি যদি রাইবোজোম তৈরি করতে চাও, তোমার লাগবে কি? আরএনএ। কি লাগবে তোমার? আরএনএ, 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 আরএনএ। কারণ আমরা একটু আগে দেখছি রাইবোজোম তৈরির জন্য দুইটা জিনিস লাগে, একটি হচ্ছে আরএনএ আর একটি হচ্ছে প্রোটিন। আরএনএ না থাকলে রাইবোজোম তৈরি হবে না। এখন তোমাদেরকে একটা কথা বলি, আরএনএ সবসময় তৈরি হয় ডিএনএ থেকে। ডিএনএ থেকেই আরএনএ তৈরি হবে। দ্যাট মিনস তুমি যদি একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, একটু যদি মনোযোগ দাও, এই যে আদি কোষের দেখো, এই যে আদি কোষের বৃত্তাকার ডিএনএ, এই বৃত্তাকার ডিএনএ থেকেই তৈরি হবে, এই যে বৃত্তাকার ডিএনএ, এই বৃত্তাকার ডিএনএ থেকেই তৈরি হবে আরএনএ। যেহেতু রাইবোজোমে আরএনএ তৈরি হবে, তাই আমি এটাকে রাইবোজোমাল আরএনএ বলতে পারি। আর আরএনএ ডিএনএ থেকেই তৈরি হবে। এটা আমরা সামনে আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। ডিএনএ থেকেই তৈরি হবে আরএনএ। এখন এই আরএনএটা তোমার কোথায় চলে আসছে দেখো, এটা এটা তো সাইটোপ্লাজমেই আছে, খেয়াল করবা। এই ডিএনএটা কিন্তু সাইটোপ্লাজমেই আছে, কারণ এখানে নিউক্লিয়াস নাই, এখানে কিন্তু নিউক্লিয়াস নাই। এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো। তারপর এই যে আরএনএ থেকে, এই যে আরএনএ প্রোটিন তৈরি হবে। কি তৈরি হবে? এই আরএনএ সাথে কি তৈরি হবে? থেকে প্রোটিন তৈরি হবে। এই যে আরএনএ আর প্রোটিন, এই আরএনএ আর প্রোটিন মিলেই তো একটু আগে দেখাইছি কি? রাইবোজোম। এই আরএনএ আর প্রোটিন মিলেই তো দেখাইছি কি? রাইবোজোম। তাহলে তুমি খেয়াল করো, আদি কোষের ক্ষেত্রে পুরো ঘটনাটা ঘটতেছে সাইটোপ্লাজমে, কারণ আদি কোষের নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস নাই বিদায় বৃত্তাকার ডিএনএটা আছে সাইটোপ্লাজমে। সো সাইটোপ্লাজমের যে ডিএনএ আছে, ওই ডিএনএ থেকেই রাইবোজোমটা তৈরি হয়েছে আমরা বলতে পারি। তাহলে একটা জিনিস দেখো, আদি কোষের ক্ষেত্রে, আদি কোষের ক্ষেত্রে এই যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমে যে ডিএনএ আছে, নিউক্লিয়াস তো নাই, ওই ডিএনএ থেকেই রাইবোজোমের উৎপত্তি। বিকজ ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এই আরএনএ আর প্রোটিন মিলেই তো রাইবোজোম। একটু আগে দেখাইছি, এই আরএনএ আর প্রোটিন মিলেই তো রাইবোজোম, একটু আগেই দেখাইছি। ঠিক আছে? সো এটাই হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে আদি কোষের ক্ষেত্রে, বিকজ আদি কোষের নিউক্লিয়াস নাই। এখন তোমাকে যদি বলো আদি কোষে, তাহলে আদি কোষের রাইবোজোম কোত্থেকে সৃষ্টি হয়? তাহলে তুমি কি বলবা? আদি কোষের রাইবোজোম সৃষ্টি হয় ডিএনএ থেকে। আদি কোষের রাইবোজোম সৃষ্টি করতে গিয়ে ডিএনএ থেকে, কারণ ডিএনএ তো সাইটোপ্লাজমেই আছে, নিউক্লিয়াস নাই। ডিএনএ থেকেই রাইবোজোমটা সৃষ্টি হয়েছে আদি কোষের ক্ষেত্রে। বাট প্রকৃত কোষে আসো, প্রকৃত কোষে কিন্তু এরকম না। প্রকৃত কোষে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে। তো এই ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ, এই ডিএনএ থেকেই কিন্তু কি তৈরি হবে? রাইবোজোমের যে আরএনএ,
মানে আরএনএ এটা তৈরি হবে। পরবর্তীতে এই আরএনএ থেকে আমরা জানি ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়, সামনে আমি এগুলো বুঝাবো। এই যে প্রোটিনও তৈরি হবে। এই যে আরএনএ আর প্রোটিন, এই যে আরএনএ আর প্রোটিন এগুলা মিলেই হয় রাইবোজোম। একটু মনোযোগ দিয়ে দেখো, ডিএনএটা সবসময় নিউক্লিয়াসের ভিতরে থাকে, ডিএনএ কখনো নিউক্লিয়াস থেকে বের হয় না। একটু মনোযোগ দাও, এটা হচ্ছে ডিএনএ, কোথায় আছে? ক্রোমোজোম। ক্রোমোজোম কোথায় আছে? নিউক্লিয়াসে। দ্যাট মিন্স নিউক্লিয়াসের ভিতরে কি আছে? ডিএনএ আছে। তাহলে ডিএনএটা কিন্তু সাইটোপ্লাজমে না। এই দেখো, এটা সাইটোপ্লাজম না, এটা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম না, ডিএনএটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে। এখন চিন্তা করো, ডিএনএ কখনো হাঁটি হাঁটি পা পা করে বের হতে পারে না। বের হতে পারে না মানে কি? চলাচল করতে পারে না। ডিএনএ সবসময় নিউক্লিয়াসের ভিতরে, ক্রোমোজোমের ভিতরেই থাকে। বাট ডিএনএ কি করে? একটা কপি তৈরি করে। ওই কপিটা হচ্ছে আরএনএ বা আরএনএ। দ্যাট মিনস ডিএনএ যেহেতু বের হতে পারে না নিউক্লিয়াস থেকে, তাই ডিএনএ কি করবে? একটা কপি তৈরি করে দিবে। ধর ডিএনএ একটা রাইবোজোম তৈরির ইনফরমেশন আছে, আমরা তো রাইবোজোমের জন্মস্থান পড়তেছি, উৎপত্তি পড়তেছি, তো রাইবোজোম তৈরির ইনফরমেশন তো ডিএনএতে থাকবে। ডিএনএ ইনফরমেশনটা তো বের করে নিয়ে যেতে পারবে না, কারণ সে সবসময় নিউক্লিয়াসের ভিতরেই থাকবে। সে হচ্ছে রাজা। রাজা কখনো দেখবা গুরুত্বপূর্ণ সন্দেশ, তথ্য নিজে ক্যারি করে আরেক রাজার কাছে পাঠায় না, সে মন্ত্রীর মাধ্যমে, কারোর মাধ্যমে তথ্যটা পাঠায়। এখানে রাজা হচ্ছে ডিএনএ। তো ডিএনএর যে রাইবোজোম তৈরির ইনফরমেশনগুলো আছে, ওই ইনফরমেশনগুলো সে নিজে ক্যারি করে নিয়ে যায় না। সে কি করবে? এটার একটা তথ্য কপি করবে। কিসের মাধ্যমে? এই আরএনএর মাধ্যমে। আর ডিএনএ থেকে আরএনএ তৈরি করাকে বলা হয় তথ্য কপি করা। মানে এই ডিএনএ থেকে তথ্যগুলো কপি করবে। কপি করে এই আরএনএটা, এই যে আরএনএ, এই আরএনএটা নিউক্লিয়াস থেকে এভাবে বাইরে হয়ে যাবে। এই দেখো, এই আরএনএটা নিউক্লিয়াস থেকে এভাবে বাইরে হয়ে গেছে। তার মানে ডিএনএ কখনো নিজের থেকে বাইরে হয় না। ডিএনএর যে তথ্যগুলো থাকে সেগুলো কপি করে কিসের মাধ্যমে? আরএনএর মাধ্যমে। এই আরএনএটাই কি করবে? এই আরএনএটাই কি করবে? নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে। নিউক্লিয়াস থেকে বের হয়ে কোথায় আসবে? আসে কি তাহলে? নিউক্লিয়াস থেকে বের হলে জায়গাটার নাম কি হয়ে যায়? সাইটোপ্লাজম। নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে আসবে। নিউক্লিয়াস থেকে বের হয়ে কোথায় আসবে? সাইটোপ্লাজম আসবে। তারপর ওই আরএনএ থেকে ধরো প্রোটিন তৈরি হলো, এবং ওই আরএনএ বা প্রোটিন সহযোগে কী তৈরি হলো? রাইবোজোম তৈরি হলো। তাহলে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে রাইবোজোমের অবস্থান প্রকৃত কোষে কোথায়, তাহলে আনসার হচ্ছে নিউক্লিয়াসে। আনসার হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াস থেকেই মূলত, নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ আছে, তাই নিউক্লিয়াসেই বলা হচ্ছে, নিউক্লিয়াস থেকেই মূলত রাইবোজোমটা তৈরি হয়েছে। আর তুমি যদি আদিকোষে দেখো, আদিকোষে যেহেতু নিউক্লিয়াস নাই, তাহলে সরাসরি বলতে পারি ডিএনএ থেকেই রাইবোজোমটা তৈরি হয়েছে। সরাসরি বলতে পারি ডিএনএ থেকেই রাইবোজোমটা তৈরি হয়েছে। তোমরা যখন বইয়ে রাইবোজোমের উৎপত্তিটা পড়বা, তখন এই কথাগুলো পাবা। এই কথাগুলো পেলে তোমরা অনেকে কনফিউজে ভুগতে পারো যে এটা কী বুঝতে যাচ্ছে। সো এই জিনিসটা আমি একটা এভাবে বোঝানোর চেষ্টা করছি যে এখান থেকে, যেহেতু এখানে যদি নিউক্লিয়াস নাই, তাহলে দেখো ডিএনএ থেকেই কিন্তু রাইবোজোমটা তৈরি হয়েছে। আর যেহেতু এখানে নিউক্লিয়াস আছে, তাহলে এই নিউক্লিয়াস থেকেই রাইবোজোমটা তৈরি হয়েছে। নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ আছে, ডিএনএ থেকেই রাইবোজোমটা তৈরি হয়েছে। দ্যাট মিনস নিউক্লিয়াস থেকেই তৈরি হয়েছে। এটা হচ্ছে রাইবোজোমের জন্মস্থান বা উৎপত্তি। এটা হচ্ছে রাইবোজোমের জন্মস্থান বা উৎপত্তি। এখন দেখো, আমরা জানবো রাইবোজোমের অবস্থান কোথায়। জন্মস্থান তো বুঝে গেলাম, এখন অবস্থান বোঝার চেষ্টা করি। দেখো, অবস্থানটা বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করবা। অবস্থানটা আমি প্রথমে আদিকোষে দেখাবো, তারপর প্রকৃত কোষে দেখাবো। আদিকোষে দেখো, আদিকোষে বোঝাই যাচ্ছে রাইবোজোমের অবস্থান কোথায়। এই দেখো, এটা পুরাটাই কিন্তু সাইটোপ্লাজম। এটা হচ্ছে সাইটোপ্লাজম। তৈরি হয়েছে কি? রাইবোজোম। সাইটোপ্লাজমে কি তৈরি হয়েছে? রাইবোজোম। যেহেতু নিউক্লিয়াস নাই, তাই এই যে রাইবোজোমগুলা সাইটোপ্লাজমেই তৈরি হয়েছে। তাহলে আদিকোষে রাইবোজোমের অবস্থান কোথায়? সাইটোপ্লাজমে। একটা জিনিস পেয়ে গেছে যে এই যে সাইটোপ্লাজম, আদিকোষে রাইবোজোমের অবস্থান হচ্ছে সাইটোপ্লাজম। এখন আসলে প্রকৃত কোষে যেহেতু নিউক্লিয়াস আছে, তাহলে দেখি এখানে রাইবোজোমের অবস্থানটা কীরকম। দেখো, প্রকৃত কোষে রাইবোজোমের অবস্থান দুই রকম। কীরকম? দুই রকম। কেমনে? দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটার ভিতরে আছে নিউক্লিওলাস, তারপর আছে এভাবে বৃত্ত, এভাবে আছে ডিএনএ। এটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে। এখন এগুলো হচ্ছে, এটাকে কি বলে? নিউক্লিয়ার ঝিল্লি। দেখো, এটা নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি।
নিউক্লিয়াস ঝিল্লি থেকে এরকম একটা অংশ বাইর হয়, এরকম একটা অংশ বের হয়ে এরকম কতগুলো অংশ তৈরি হয়, এরকম লম্বা করে লম্বা চ্যাপ্টা করে কতগুলো অংশ তৈরি হয় নিউক্লিয়াসের সাথেই থাকে। এই লম্বা করে যে চ্যাপ্টা করে যে অংশটা তৈরি হয় এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটু খেয়াল করে, এটার নাম কি? এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি এটাকে ইআর বলবো সংক্ষেপে, ই দিয়ে এন্ডোপ্লাজমিক, আর দিয়ে রেটিকুলাম। অনেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে বোঝে না। দেখো এন্ডোপ্লাজমিকে এন্ডো আছে, এন্ডো মানে কি ভিতরে, প্লাজমিক মানে হচ্ছে প্লাজমা, প্লাজমা মানে হচ্ছে সাইটোপ্লাজম। দ্যাট মিনস এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোথায় আছে? সাইটোপ্লাজমে আছে। তাই এটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক। কার ভিতরে আছে? সাইটোপ্লাজমের ভিতরে আছে, সাইটোপ্লাজমের ভিতরে আছে, তাই এন্ডোপ্লাজমিক। আর রেটিকুলাম শব্দটা যেখানে পাবা এটা মানে বোঝাচ্ছে জাল। একটু দেখো জালের মতো করে আছে, জালের মতো করে আছে, খেয়াল করছো? তাই এটার নাম রেটিকুলাম। আর এন্ডোপ্লাজমিক কেন? এন্ডো মানে ভিতরে, প্লাজমিক মানে সাইটোপ্লাজম। কার ভিতরে? সাইটোপ্লাজমের ভিতরে। এখন দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলা, এখানে কিন্তু রাইবোজোম থাকে। এভাবে দেখো রাইবোজোম থাকে, এখানে একটু মনোযোগ দাও, এখানে থাকে এভাবে রাইবোজোম যুক্ত থাকে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু কি থাকে? রাইবোজোম যুক্ত থাকে। যে এই যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি, এই যেগুলো হচ্ছে রাইবোজোম। তাহলে রাইবোজোমের একটা অবস্থান প্রকৃত কোষে আমরা বুঝতেছি যে রাইবোজোমের প্রকৃত কোষের অবস্থান হচ্ছে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, ইআরে। এখন যে ইয়ারে, ইয়ার টু টাইপস, একটি হচ্ছে মসৃণ ইয়ার আর একটা হচ্ছে অমসৃণ ইয়ার। এখন এই যে ইয়ারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাইবোজোম যুক্ত আছে। আর রাইবোজোম যুক্ত থাকলে সেটা মসৃণ হবে না, সেটা হবে রাফ। তাই এটাকে বলা হয় অমসৃণ ইয়ার বা রাফ ইয়ার। রাফ মানে অমসৃণ। যে ইয়ারে রাইবোজোম লাগানো থাকে তাকে বলা হয় রাফ ইয়ার, মানে অমসৃণ ইয়ার। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা খেয়াল করবা নিউক্লিয়াসের সাথে যুক্ত, অমসৃণটা, মসৃণটা না। তো এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু নিউক্লিয়াসের সাথে যুক্ত, মানে এখানে তো রাইবোজোম যুক্ত আছে। যে কেন এটা নিউক্লিয়াসের সাথে যুক্ত? এর কারণ হচ্ছে রাইবোজোমের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। আর প্রোটিন তৈরি হবে সবসময় কোত্থেকে? ডিএনএ থেকে। প্রোটিন তৈরি হবে সবসময় কোত্থেকে বলতে? একটু আগে আমরা তোমাদেরকে বললাম ডিএনএ থেকে। তাহলে যে ভিতরে দেখো এই যে ক্রোমোজোম, এই যে এখানে ডিএনএ আছে। আমরা জানি ডিএনএ সরাসরি বাইরে হতে পারে না। ডিএনএ সরাসরি বাইরে হতে পারে না বিধায় ডিএনএ প্রথমে একটা কি তৈরি করে দেয়? আরএনএ তৈরি করে দেয়। আর এই আরএনএটা নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে, কারণ ডিএনএ তো নিউক্লিয়াসের ভিতরে। তো ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হবে সেটা তো নিউক্লিয়াসের ভিতরেই থাকবে। দেখো এটা আস্তে করে নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে, বের হয়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে রাইবোজোম আছে, রাইবোজোমের কাছে যাবে প্রোটিন তৈরি করার জন্য। এই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাছাকাছি থাকে, আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম যুক্ত থাকে যাতে প্রোটিন তৈরি করা যায়। কাছাকাছি থাকতে হবে। দেখো এই যে ডিএনএটা, ডিএনএ থেকে আরএনএটা তৈরি হইল, আরএনএটা আবার বাইর হয়ে যাবে। বাইর হয়ে কই যাবে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোমের কাছে যাবে প্রোটিন তৈরি করার জন্য, কারণ ভিনো রাইবোজোম প্রোটিন তৈরি করতে পারে। সো প্রোটিন তৈরি করতে লাগবে তো আরএনএ। এই আরএনএ এই জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে গিয়ে রাইবোজোমের কাছে যাবে, তারপর এখান থেকে কি তৈরি করে ফেলবে? প্রোটিন তৈরি করে ফেলবে। এই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, আর ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকে? রাইবোজোম থাকে, যাতে প্রোটিন তৈরি করা যায়। যে ডিএনএ থেকে যে আরএনএটা বাইরে হচ্ছে সেটা যাতে সাথে সাথে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোমের কাছে গিয়ে প্রোটিন তৈরি করে ফেলতে পারে। দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি অবস্থানটা প্রকৃত কোষে রাইবোজোমের একটা অবস্থান হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, এটা একটা অবস্থান। বাট আদি কোষের অবস্থানটা কোথায়? দেখো আদি কোষে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, কারণ আমরা জানি আদি কোষে রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণুই নেই। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি জন্য থাকবে আমাকে বলো? রাইবোজোমে তো রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু তো আদি কোষে থাকেই না, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো নাই। এই জন্য আদি কোষে রাইবোজোমের অবস্থান হচ্ছে এই সাইটোপ্লাজমে। আর প্রকৃত কোষে যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে একটা রাইবোজোমের অবস্থান পাওয়া গেছে। আর একটা অবস্থান হচ্ছে এই যে মুক্ত সাইটোপ্লাজমে, এই মুক্ত সাইটোপ্লাজমেও কি থাকে? রাইবোজোম থাকে। যেমন দেখো এটা সাইটোপ্লাজম না, এই সাইটোপ্লাজমে এভাবে এভাবে মুক্তার মালার মতো এভাবে
এভাবে মুক্তার মালার মতো এই তোমার রাইবোজোম থাকে। এই দেখো মুক্তার মালার মতো, দেখো কতগুলো সাইটোপ্লাজম, একটা রাইবোজোম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মুক্তার মালার মতো এভাবে রাইবোজোম থাকে। এখন মুক্তার মালা দেখবা একটা সুতা দিয়ে ভিতরে কানেক্টেড থাকে, তার মানে এই যে রাইবোজোমগুলো মুক্তার মালার মতো আছে, তার মানে একটা সুতা তো লাগবে এগুলোকে একসাথে রাখার জন্য। তার মানে এদিক দিয়ে একটা সুতা কল্পনা করো, এই ভিতর দিয়ে একটা সুতা কল্পনা করো। এই সুতাগুলো অ্যাকচুয়ালি কি জানো, এই সুতাটা হচ্ছে আরএনএ, এটাকে এমআরএনএও বলতে পারো। এই যে সুতাটা হচ্ছে নাম হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। কেন বলো তো? কারণ ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ, মানে মেসেঞ্জার আরএনএ। ওই আরএনএটা কোথায় যাবে? রাইবোজোমে যাবে। কেন যাবে? প্রোটিন তৈরির জন্য। তাহলে দেখো এমআরএনএ সূত্র কয়টা? একটা। খেয়াল করো, একটা এমআরএনএ, একটু খেয়াল করবা এমআরএনএ কয়টা? একটা। এই যে দেখো ডিএনএ থেকে এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বাইর হয়ে গেল, এটার মতো সেম, এটার মতো নিউক্লিয়াস থেকে বাইর হয়ে গেল, বাইর হয়ে সাইটোপ্লাজমে আসলো। একটা তো গেল রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আরেকটা আসবে সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে এভাবে মুক্তার মালার মতো রাইবোজোম থাকে। ওই একটা আরএনএ এই মুক্তার মালার মতো অনেকগুলো রাইবোজোমের সাথে গিয়ে যুক্ত হবে। তাহলে এমআরএনএ কয়টা? একটা। বাট ওখানে রাইবোজোম কয়টা যুক্ত হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো দেখতে অনেকটা মুক্তার মালার মতো না? তো মুক্তার মালার মতো। তো বইয়ে লিখছে দেখবা যে রাইবোজোমগুলা সাইটোপ্লাজমে মুক্তার মালার মতো থাকে। মুক্তার মালাতে মুক্তাগুলা যেরকম একটা সুতা দিয়ে কানেক্টেড থাকে, ঠিক সেমভাবে এটা একটা সুতা দিয়ে কানেক্টেড থাকে। সুতাটার নাম হচ্ছে এমআরএনএ। কয়টা? একটা। কেন এমআরএনএ সুতাটা এখানে যুক্ত হয়েছে? কিসের জন্য? প্রোটিন তৈরির জন্য। মনে রাখবা আরএনএ থেকে সবসময় প্রোটিন তৈরি হয়। আর রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। তাই এমআরএনএটা কই গেছে? ওই রাইবোজোমগুলোর কাছে গেছে প্রোটিন তৈরির জন্য। এখন এটাকে একটা নাম দেওয়া হয়, যেহেতু এখানে অনেকগুলা রাইবোজোম, তো অনেকগুলো হলে আমরা একটা টার্ম ইউজ করি পলি, তাই এটাকে বলা হয় পলি রাইবোজোম। তাই এটাকে বলা হয় পলি রাইবোজোম। তাহলে সাইটোপ্লাজমে যখন অনেকগুলা রাইবোজোম একটা এমআরএনএ সূত্র দ্বারা মুক্তার মালার মতো অবস্থান করে, তখন এটাকে বলা হয় পলি রাইবোজোম। পলি মানে অনেক, রাইবোজোম মানে রাইবোজোম। তার মানে আমরা প্রকৃত কোষে রাইবোজোমের দুইটা অবস্থান ডিটেক্ট করছি। একটা অবস্থান হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আর একটা অবস্থান হচ্ছে সাইটোপ্লাজমে। একটা অবস্থান হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, আর একটি হচ্ছে সাইটোপ্লাজমে। তাহলে আমরা রাইবোজোমের জন্মস্থানও শিখে ফেললাম। জন্মস্থানটা কি ছিল? প্রকৃত কোষের ক্ষেত্রে ছিল নিউক্লিয়াস, দেখলাম নিউক্লিয়াস থেকে কীভাবে রাইবোজোম তৈরি হয়েছে। আর আদি কোষের ক্ষেত্রে দেখছিলাম ডিএনএ, কারণ আদি কোষের নিউক্লিয়াস নেই, ডিএনএ থেকে তৈরি হয়েছিল। আর অবস্থানটা হচ্ছে আদি কোষে সাইটোপ্লাজম আছে, যেহেতু নিউক্লিয়াস নেই তাই আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, তাই অবস্থানটা সাইটোপ্লাজমে। আর প্রকৃত কোষে যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম আছে, আবার সাথে সাথে সাইটোপ্লাজমেও রাইবোজোম আছে। কিসের মতো? মুক্তার মালার মতো। এটাকে বলা হয় পলি রাইবোজোম, কারণ অনেকগুলো রাইবোজোম একটা এমআরএনএ সুতা দ্বারা যুক্ত থাকে। কি জন্য? প্রোটিন তৈরি করার জন্য। কি তৈরি করার জন্য? প্রোটিন। কারণ রাইবোজোমের কাজই কি তৈরি করা? প্রোটিন তৈরি করা। কোত্থেকে? আরএনএ থেকে। তাই আরএনএ লাগতেছে, যুক্ত হয়েছে রাইবোজোমের সাথে। আর এটা দেখতে মুক্তার মালার মতো লাগে। তোমরা আমাকে বলো এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? আমি আমাকে অনেকক্ষণ পর্যন্ত বক করছি, তোমরা আমাকে একটু বলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, রাইবোজোমের অবস্থানটা বুঝতে পারছো কিনা? একটু কমেন্টে বলো রাইবোজোমের অবস্থানটা বুঝতে পারছো কিনা। এই রাইবোজোমের অবস্থান শুধু প্রকৃত কোষে এই দুই জায়গায় না, আরও আছে। যেমন রাইবোজোমটাকে তুমি প্রকৃত কোষে, তাহলে আমি একটু প্রকৃত কোষের কথা বলি। আদি কোষেরটা তো বুঝছো। প্রকৃত কোষে রাইবোজোম থাকে আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, তারপর সাইটোপ্লাজমে থাকে একটু আগে দেখালাম। তারপর থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতেও থাকে, মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু রাইবোজোম থাকে। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্টে থাকে। এই 4 জায়গায় প্রকৃত কোষে থাকে। মনে রাখবা এই 4 জায়গায় প্রকৃত কোষে। একটু আগে দেখালাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে, এটা দেখালাম। সাইটোপ্লাজমে থাকে, এটাও দেখালাম। বাট এই দুইটা বলি নাই, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টেও কিন্তু রাইবোজোম থাকে প্রকৃত কোষে। আর আদি কোষে তো খেয়াল করবা, আদি কোষে তো ভাই এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এই তিনোটাই নাই। তো তিনোটা না থাকলে আদি কোষে কি তিনোটাতে রাইবোজোম থাকবে না? কিন্তু আছে কোনটা? সাইটোপ্লাজমে। তাই আদি কোষে সাইটোপ্লাজমে কি থাকে? রাইবোজোম থাকে। আশা করি তোমরা অবস্থানটা বুঝতে পারছো।
এগুলো একটু জেনে রাখবা। প্রকৃত কোষে 4 জায়গায় থাকে, আর আদি কোষে এই 3 জায়গাটা মিসিং, বিকজ এই 3 জায়গা আদি কোষে নাই। না থাকলে এখানে থাকবে কেমনে রাইবোজোম? তো থাকবে কোথায়? শুধু সাইটোপ্লাজমে। ওকে, আর রাইবোজোম শব্দটা কিন্তু আধুনিক নাম। এটাকে অনেকে আগে এই নামে চিনতো, আরএনপি নামে চিনতো, আরএনপি। অনেকে এটাকে আগে আরএনপি নামে চিনতো। আরএনপি মানে হচ্ছে রাইবো, এন দিয়ে হচ্ছে নিউক্লিক পার্টিকেল, পি দিয়ে হচ্ছে পার্টিকেল। অনেকে এটাকে অনেকটা পার্টিকেল মনে করতো, একটা ক্ষুদ্র অণু মনে করতো। তাই আর এটা ক্ষুদ্র অণুটা কী দিয়ে তৈরি মনে করতো? আরএনএ দিয়ে তৈরি। তা আরএনএ বিদায় রাইবো নিউক্লিক কথাটা আসছে, আরএনএ বিদায় রাইবো নিউক্লিক কথাটা আসছে। তো নর্মালি আমরা এটাকে বর্তমানে রাইবোজোম নামে চিনি। এগুলো জানতে হবে না, জাস্ট রাইবোজোমটা জানলেই চলবে। ওকে, এইবার আসো রাইবোজোমের যে গঠন, রাইবোজোমের গঠনটা নিয়ে একটু আমরা আলোচনা করব। ভৌত গঠন, একটু মনোযোগ দিবা। রাইবোজোমের যে ভৌত গঠন, আচ্ছা তোমরা আগে আমাকে বলো এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাও জাস্ট। রাইবোজোমের যে উৎপত্তির কথা বললাম, জন্মস্থানের কথা বললাম, আর একটা অবস্থানের কথা বললাম, এই দুইটা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও। মানে এটা বুঝি নাই, মানে এটা বুঝবা সামনে, আমি আসতেছি সামনে আর একটু বুঝাবো, সমস্যা নাই। মানে এটা আমি সামনে আরও বুঝাবো, মানে আসতেছে, একটু একটু ধৈর্য ধরো। এখন বুঝবা না, এটা আমি জানি, এমআরএনএ এখন বুঝবা না, তোমাকে আরএনএ বুঝলেই চলবে। এখন বর্তমানে সামনে আসতেছি এমআরএনএ বোঝানোর জন্য, ঠিক আছে? মনে রাখবা রাইবোজোমে থাকে আরএনএ। কেন আর বলতেছে? কারণ রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমে থাকে বিদায় আরএনএ বলতেছে। এমআরএনএ কি, টিআরএনএ কি, সামনে আসবে, আমি বলতেছি আজকেই আসবে, সো আজকেই চিনে যাবা। রাইবোজোম দেখতে কীরকম? অ্যাকচুয়ালি রাইবোজোমটা প্রায় গোলাকার বললেও রাইবোজোম অ্যাকচুয়ালি অলমোস্ট গোলাকার না। রাইবোজোম দেখতে অনেকটা গম্বুজের মতো, আমাদের মসজিদের যে মিনার গম্বুজগুলো আছে ওগুলোর মতো। আর রাইবোজোম মনে হয় যে একটা জিনিস, আসলে রাইবোজোমের 2টা অংশ থাকে। একটু খেয়াল করবা, রাইবোজোমে থাকে সবসময় 2টা অংশ, 2টা অংশ থাকে রাইবোজোমে। একটা অংশ হচ্ছে, একটু খেয়াল করবা, একটা অংশ এভাবে বড় থাকে, একটা অংশ এরকম বড় থাকে, একটা অংশ এভাবে ছোট থাকে। রাইবোজোমে সবসময় 2টা অংশ থাকে, একটা অংশ থাকে বড় আর একটা অংশ থাকে ছোট। এটা আমি ধরে এটা বললাম আদি কোষের ক্ষেত্রে, এটা হচ্ছে ধরো আদি কোষ, আদি কোষের রাইবোজোমের ক্ষেত্রে আদি কোষে এরকম 2টা ইউনিট থাকে, সাব ইউনিট। প্রকৃত কোষে এরকম 2টা থাকে, তবে প্রকৃত কোষটা একটু সাইজে বড়। প্রকৃত কোষেরটা একটু বড় দিবা, এই দেখো প্রকৃত কোষেরটা একটু বড় দিচ্ছি, প্রকৃত কোষেরটা একটু বড় দিচ্ছি, এটা হচ্ছে প্রকৃত কোষের। তাহলে আদি কোষ আর প্রকৃত কোষের যে রাইবোজোম দোনোটাতেই কিন্তু 2টা ইউনিট থাকে, এগুলোকে বলে সাব ইউনিট। এদিকে 2টা সাব ইউনিট, এদিকে 2টা সাব ইউনিট। মনে একবার প্রকৃত আদি কোষেরটা একটু ছোট দিবা, প্রকৃত কোষেরটা বড় দিবা, কারণ প্রকৃত কোষ আপডেট জিনিস বড় দিবা, এটা ছোট দিবা। এখন এগুলোকে বলা হয় সাব ইউনিট। কি বলে? সাব ইউনিট। তো এটা যেহেতু এটার তুলনায় বড়, তাই এটাকে বলা হয় লার্জ সাব ইউনিট। এটাকে বলা হয় কি? লার্জ সাব ইউনিট। তাহলে এটাকে কি বলে? এটাকেও কি বলে? লার্জ সাব ইউনিট। এটা যেহেতু সাইজে ছোট, তাই এটাকে বলা হয় স্মল সাব ইউনিট। এটাকে কি বলে? স্মল সাব ইউনিট। এটাকেও বলে স্মল সাব ইউনিট। মনে রাখবা, প্রকৃত কোষেও 2টা সাব ইউনিট থাকে রাইবোজোমের, আদি কোষেও 2টা সাব ইউনিট থাকে রাইবোজোমের। পার্থক্য হচ্ছে এগুলো একটু বড়, প্রকৃত কোষেরটা বড়, আদি কোষেরটা ছোট। ওকে, তো যে সাব ইউনিটটা সাইজে বড় এটা লার্জ, আর যে সাব ইউনিটটা সাইজে ছোট সেটা হচ্ছে স্মল। তো একদম সোজা, রাইবোজোম সবসময় 2টা সাব ইউনিট নিয়ে গঠিত, লার্জ। এখন প্রশ্ন হচ্ছে, ভাই এই 2টা সাব ইউনিট কি আলাদা থাকে নাকি একসাথে থাকে? মানে আপনি তো মনে হয় এখানে আলাদা আলাদা করে দেখাইছেন, মানে এভাবে কি আলাদা থাকে নাকি একসাথে থাকে? প্রথমত এরা মূলত আলাদাই থাকে, এরা আলাদাই থাকে। তবে যখন প্রোটিন তৈরি করতে হবে, প্রোটিন তৈরির সময় এরা একসাথে আসে। মানে ধরো নাও এরা এখন আলাদা না, তো প্রোটিন তৈরির সময় ডিএনএ থেকে কি আসবে? আরএনএ আসবে। এই যে আরএনএ আসলো, ডিএনএ থেকেই তো আরএনএ আসে, তাই না? আরএনএ আসবে কোথায়? এই রাইবোজোমে। এখন এই রাইবোজোম সাব ইউনিট 2টা আলাদা না, যেই মাত্র আরএনএ আসবে তখন এরা এভাবে একসাথে হয়ে যাবে। দেখছো আরএনএ যখন আসছে, এটা হচ্ছে কি? আরএনএ কোত্থেকে আসছে? আরএনএটা ডিএনএ থেকে আসছে। যখন আরএনএটা আসছে তখন এই সাব ইউনিট 2টা একসাথে হয়ে যাবে। তাহলে নর্মালি মূলত এরা আলাদাই থাকে।
প্রোটিন তৈরির সময় যখন প্রোটিন তৈরি করতে হবে তখন এটা একসাথে হয়। সো এটা মাঝে রাখবা যে এটা নর্মালি সাইটোপ্লাজমে আলাদাই থাকে দুইটা সাব ইউনিট, যখন প্রোটিন তৈরি করতে হয় তখন এরা একসাথে আসে। এই যে এমআরএনএ যখন আসলো বা আরএনএ যখন আসলো তখনই এরা দুজন একসাথে একত্রিত হয়েছে, আদারওয়াইজ এরা আলাদাই থাকে। আমি এটাই বুঝাতে চাচ্ছি। এখন দেখো একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। যেহেতু দোনোটাই মিলেই রাইবোজোম, এই দোনোটাই মিলেই রাইবোজোম। সো আমরা জানি রাইবোজোমের দুইটা অংশ। রাইবোজোমের কয়টা অংশ? রাইবোজোমের কয়টা অংশ? দুইটা অংশ। শুরুর ক্লাসেই পড়েছি কি কি। একটি হচ্ছে আরআরএনএ আর একটি হচ্ছে রাইবোজোমাল প্রোটিন। তার মানে খেয়াল করবা এই রাইবোজোমের কয়টা অংশ? দুইটা অংশ। একটি হচ্ছে আরআরএনএ আর একটি হচ্ছে প্রোটিন। ওকে, একটি হচ্ছে আরআরএনএ আর একটি হচ্ছে প্রোটিন। আরআরএনএ মানে কি? রাইবোজোমাল আরএনএ। প্রোটিন মানে কি? রাইবোজোমাল প্রোটিন। ওকে ফাইন, এই দুইটা অংশ নিয়ে গঠিত। এখন একটু মনোযোগ দিবা, এই রাইবোজোমটা, আদিকোষের যে রাইবোজোমটা এটা হচ্ছে ছোট, মনে রাখবা। আদিকোষের রাইবোজোম ছোট, প্রকৃত কোষের রাইবোজোম বড়। মনে রাখবা প্রকৃত কোষ আপডেট জিনিস বড়, এটা আপডেট জিনিস না, এটা হচ্ছে ব্যাকডেটের জিনিস, এটা ছোট। দেখো আমি সাইজে কিন্তু ছোট করেই রাখছি, এটা যতটুকু আছে এটা কিন্তু একটু বড় করে রাখছি। সো মনে রাখবা আদিকোষেরটা ছোট রাইবোজোম আকারে, প্রকৃত কোষেরটা রাইবোজোম আকারে বড়। তখন চিন্তা করো এই রাইবোজোমে যে উপাদানগুলো থাকবে, নিশ্চয়ই এটা যেহেতু ছোট এখানে উপাদানগুলোও কম থাকবে, নিশ্চয়ই এটা সাইজে যেহেতু বড় এখানে উপাদানগুলো বেশি থাকবে। এটা সাইজে ছোট বিধায় এখানে উপাদান কম থাকবে, এটা সাইজে বড় বিধায় এখানে উপাদান বড় কম থাকবে। এই জন্য তোমরা যখন দেখবা এই আরআরএনএ এখানে থেকে 3 ধরনের আরআরএনএ, কিন্তু এখানে থেকে 4 ধরনের আরআরএনএ। তাহলে দেখো আরআরএনএর সংখ্যা বেশি এখানে, কেন? এটা সাইজে বড়। এটা যেহেতু সাইজে বড় তাই এখানে আরআরএনএ কয় ধরনের? 4 ধরনের। এটা যেহেতু সাইজে ছোট তাই এখানে আরআরএনএ কয় ধরনের? 3 ধরনের। এবার আসো প্রোটিন। এখানে প্রোটিনের পরিমাণও কিন্তু কি থাকবে? এটার তুলনায় কম থাকবে, কারণ এটা সাইজে ছোট, এটা সাইজে বড়। দেখো এখানে প্রোটিন থাকে কয় ধরনের? 52 ধরনের। আর এখানে প্রোটিন থাকে 80 ধরনের। তাহলে তোমরা কি বুঝতে পারতেছ কেন আমি এটা সাইজে ছোট, আদিকোষেরটা সাইজে ছোট বলতেছি আর প্রকৃত কোষেরটা সাইজে বড় বলতেছি? বিকজ এদের যে উপাদান মানে আরআরএনএ প্রোটিনগুলো থাকে এগুলো উপাদান কম থাকে তাই ছোট, এখানে উপাদান বেশি থাকে তাই বড়। দেখো এখানে 52 ধরনের প্রোটিন, এখানে 80 ধরনের প্রোটিন। প্রোটিন কোথায় বেশি? তাই এটা সাইজে বড় হবে। এখানে আরআরএনএ মাত্র 3 ধরনের, এখানে আরআরএনএ 4 ধরনের। তাহলে কোথায় বেশি? এখানে বেশি, তাই এটাই সাইজে বড় হবে। এটাই সাইজে কি হবে? বড় হবে। এখন একটু মনোযোগ দিবা, যেহেতু এটা সাইজে ছোট তাই এইটাকে বলা হয়, আদিকোষের রাইবোজোমকে বলা হয় 70S। যেহেতু এটা সাইজে বড় তাই প্রকৃত কোষের রাইবোজোমকে বলা হয় 80S। তোমাদেরকে আমি হয়তো ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসগুলোতে আমি এস একটু বুঝাইছি। তোমরা যারা ফার্স্ট ক্লাসটা কোর্স বা ফার্স্ট ক্লাস না মেবি সেকেন্ড থার্ড ক্লাস এরকম, যখন আমি তোমাদেরকে প্রকৃত কোষ আদিকোষের মধ্যে পার্থক্য পড়াইছিলাম নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, তখন আমি এই এস বুঝাইছি। আজকেও বুঝাবো, কারণ আজকেও বুঝাতে হবে। এই যে এস এগুলো মনোযোগ দিবা। দেখো এটা যেহেতু সাইজে ছোট তাই এটাকে বলে এই 70S, এটা যেহেতু সাইজে বড় তাই এটাকে 80S। কেন সাইজে ছোট হলে 7Sটা কম হচ্ছে, কেন সাইজে বড় হলে Sটা বড় হচ্ছে সেটা সামনেই পড়বা। একটু জাস্ট মনোযোগ দাও। এটা সাইজে ছোট তাই 70S, এটা সাইজে বড় তাই 80S। হোয়াট ইজ S? এগুলো আমি আস্তে আস্তে আসতেছি। এখন দেখো এই যে 70S দুইটা বলতেছি, এই দুইটা 70S একটু খেয়াল করবা। এটা হচ্ছে কি 70S। এখন খেয়াল করবা এই 70S কখন? যখন এই দুইটা একসাথে থাকে। এইটা 70S কখন? যখন এই দুইটা একসাথে থাকে। কিন্তু যখন এভাবে আলাদা থাকে তখন একটা বড় সাব ইউনিট থাকে, একটা ছোট সাব ইউনিট থাকে। একসাথে থাকলে 70S, বাট দোনোটা যখন আলাদা থাকে, এই জায়গায় দোনোটা আলাদা, তখন বড় সাব ইউনিট ছোট ইউনিট, তখন বড় সাব ইউনিটটা হয় 50S, ছোটটা হয় 30S। দেখো অনেকে এখন এখানে যোগ বিয়োগ করবে, মানে ভাইয়া 50 আর 30 যোগ করলে তো 80 হয়, এখানে আপনি 70 লিখছেন, ব্যাপারটা কী হইলো? এগুলো সব বুঝাবো, ধৈর্য ধরবা খালি। 50 আর 30 যোগ করলে তো ভাইয়া 80 হয়, আপনি লিখছেন 70। মনে রাখবা একসাথে থাকলে 70 হয়। একসাথে মানে বুঝতে পারতেছ? এভাবে থাকলে
এভাবে থাকলে একসাথে থাকলে 70 হয়, বাট এভাবে যখন আলাদা হয়ে যায় তখন 50 আর 30 হয়। কেন হয় সেটাও বুঝাবো, ধৈর্য ধরতে হবে খালি। আর এটা যে 80 না, এটা এখন 80 না, বাট যখন এটা একসাথে থাকে তখন 80, যখন এভাবে আলাদা থাকে তখন বড়টা হয় 60s আর ছোটটা হয় 40s। তাহলে খেয়াল করবা তোমরা। এখন এখানেও প্রশ্ন করতে পারো 60 60 আর 40 যোগ করলে তো ভাই 100 হয়, আপনি লিখছেন 80, কাহিনীটা কি? কাহিনী আছে সামনে, বুঝবা। তো মনে রাখবা এই দুইটা সাব ইউনিট যখন আলাদা থাকে তখন বড়টা হয় 60, ছোটটা হয় 40, যখন একসাথে হয় তখন 80। এই দুইটা সাব ইউনিট যখন আলাদা থাকে বড়টা 50, ছোটটা 30, যখন একসাথে হয় তখন 70। যোগ করলে তো ভাইয়া এরকম হয় না, কারণটা কি এটা আমি সামনেই বলবো। এখন আসো, এখানে আরএনএ থাকে 3 ধরনের, এখানে প্রোটিন থাকে 52 ধরনের। এখন 3 ধরনের আরএনএ গুলো কি কি বইয়ে লিখছে, যেমন আমি তোমাদেরকে একটু বলি 3 ধরনের আরএনএ গুলো কি কি। 3 ধরনের আরএনএ গুলো কি কি এগুলো বইয়ে লিখছে। যেমন দেখবা এখানে 3 ধরনের আরএনএ লিখছে। একটা লিখছে 23S আরএনএ, 23S আরএনএ, তারপর হচ্ছে 5S আরএনএ, আরেকটি হচ্ছে 16S আরএনএ। এই যে 3 ধরনের আরএনএ দেখো, 23S, 5S, 16S আরএনএ। আর এখানে 4 ধরনের না, 4 ধরনেরটা আমি দেখাচ্ছি। 4 ধরনের হচ্ছে 28S আরএনএ, 5.8S আরএনএ, 5S আরএনএ, আর একটি হচ্ছে 18S আরএনএ। তাহলে এখানে কয় ধরনের আরএনএ? 4 ধরনের আরএনএ। এখন খেয়াল করো ভাইয়া, এখানে যেহেতু 2টা সাব ইউনিট আছে তাহলে কোনটাতে কোন আরএনএ থাকবে? বড় সাব ইউনিট যেহেতু, খেয়াল করবে এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট, তাই বড়তে আরএনএ সংখ্যা বেশি দিবা, ছোটতে কম দিবা। বড়তে আরএনএ সংখ্যা বেশি দিবা, ছোটতে কম দিবা, কারণ বেশি কম এই জন্য। তাহলে এখানে 3টা আছে না, 3টার মধ্যে এখানে 2টা দিবা, এখানে একটা দিবা। আদি কোষের ক্ষেত্রে দেখো 3টা আছে, 3টার মধ্যে এটা বড় না, তাই এখানে 2টা দিবা। কোন 2টা দিবা? যেমন এখানে দিবা 23S আরএনএ এবং 5S আরএনএ, আর এখানে দিবা 16S আরএনএ। তাহলে দেখো ছোটটাতে মাত্র একটা দিছি, কারণ এটা সাইজ ছোট, তাই একটাই হবে। আর বড়টাতে 2টা দিছি। ওকে, এখানে আসে, এখানে তো 4 ধরনের আরএনএ থাকে, তাহলে এখানে বেশি দিবা, এখানে কম দিবা। যেমন এখানে দিবা 3টা, 28S আরএনএ, 5.8S, 5S, আর এখানে দিবা 18S। তাহলে দেখো বড়টাতে আমরা বেশি দিছি, ছোটটাতে কম দিছি। তাহলে এখানে আরএনএ যে 3 ধরনের মধ্যে 2টা বড়টাতে বেশি দিবা, একটা ছোটটাতে মাত্র একটা দিছি। এখানে যেহেতু 4 ধরনের মধ্যে 3টা দিছি বড়টাতে, কারণ এটা বড়, আর একটা দিছি ছোটটাতে। এটাগুলো মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তারপর তোমাদেরকে একটা কথা বলি। এখানে যে এসটা কি আমরা একটু পরে আলোচনা করতেছি, এই এসটা কি এগুলো সাইজে এরকম কেন হয়, ছোট বড় এই আলাদা থাকলে এরকম, বাট একসাথে হলে কমে যাচ্ছে কেন, আলাদা থাকলে বেশি, একসাথে থাকলে কমে যাচ্ছে কেন, এখানে এস মানে কি বুঝাবো। তারপর হচ্ছে এখানে 2টা আছে, বড়টাতে 2টা থাকবে স্বাভাবিক, ছোটটাতে একটা থাকবে, বড়টাতে 3টা থাকবে স্বাভাবিক, ছোটটাতে একটা থাকবে। এখন এই যে আরএনএ গুলোর কথা বলতেছি, এগুলো কি? এগুলো হচ্ছে আরএনএ। এই দেখো আরএনএ, এই 3 ধরনের আরএনএ আছে, এখানেও 3 ধরনের আরএনএ আছে। এখন তোমরা জানো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করার জন্য কি লাগে? অ্যামাইনো অ্যাসিড লাগে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটা বন্ড যুক্ত হয়েই তো প্রোটিন তৈরি করবে। তোমরা জানো প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটা বন্ডের মাধ্যমে যুক্ত হয়েই তো প্রোটিন তৈরি করবে। যেমন ধরে নাও এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই 3টা অ্যামাইনো অ্যাসিড আলাদা থাকলে প্রোটিন হবে না। এরা যখন এভাবে একটা বন্ডের মাধ্যমে যুক্ত হবে, ওই বন্ডটার মাধ্যমে যুক্ত হলে প্রোটিন তৈরি হবে। আর ওই বন্ডটার নাম কি বলো তো? পেপটাইড বন্ড। প্রোটিন যে বন্ডের মাধ্যমে তৈরি হয় এটার নাম হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে বন্ড তৈরি করতে লাগে এনজাইম। তোমরা জানো যে বন্ড তৈরি করতে কি লাগে? এনজাইম। আর উই নো যে এনজাইম কি, সেটা তো আমরা জানি যে এই যে বন্ড তৈরি করতে এগুলো লাগে কি, রিঅ্যাকশন করতে কি লাগে? এনজাইম লাগে। তো মজার বিষয় কি জানো? এখানে যে 23S আরএনএ দেখতেছ, আর এখানে যে 28S আরএনএ দেখতেছ, দেখো কোনটা? এখানে যে 23S আরএনএ দেখতেছ, আর এখানে যে 28S আরএনএ দেখতেছ, এই 2টা এনজাইম হিসেবে কাজ করে। একটু খেয়াল করো, এটা কি হিসেবে কাজ করে?
এনজাইম হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে? এনজাইম হিসেবে কাজ করে। কেন? কি তৈরি করতে? এই পেপটাইড বন্ডটা তৈরি করতে। তাহলে মনে রাখবা রাইবোজোম কিন্তু পেপটাইড বন্ড তৈরি করতে পারে, এজন্যই রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিডগুলো আসে প্রোটিন তৈরি করার জন্য। এখন এই পেপটাইড বন্ড তৈরি করতে হলে এনজাইম লাগবে। এখন এই রাইবোজোমের আদিকোষের রাইবোজোমের 23S RNA যেটা, সেটা এনজাইম হিসেবে কাজ করে। এই রাইবোজোমের যে 28 RNA, এটা এনজাইম হিসেবে কাজ করে কি তৈরি করতে? এই পেপটাইড বন্ডটা তৈরি করতে সাহায্য করে, এনজাইম হিসেবে কাজ করে। এই পেপটাইড বন্ড তৈরি করতে সাহায্য করে, এই পেপটাইড বন্ড তৈরি করতে সাহায্য করে। যেহেতু এটা এনজাইমের মতো কাজ করে, যেহেতু এটা রাইবোজোমে থাকে, তাই এই এনজাইমের একটা নাম আছে, এটাকে বলা হয় রাইবোজাইম। প্রথমে দেখো জাইম শব্দটা আসছে জাইমোজেন থেকে, জাইমোজেন মানে এনজাইম। দেখো জাইম এনজাইম, জাইম এনজাইম, জাইম এনজাইম। রাইবো যেহেতু রাইবোজোমে আছে, যেহেতু এগুলো রাইবোজোমে আছে, তাই রাইবো শব্দটা আসছে, এগুলোকে বলা হয় রাইবোজাইম। এই আরএনএগুলা হচ্ছে রাইবোজাইম হিসেবে পরিচিত। কি? একটা হচ্ছে 23 RNA আর এটা হচ্ছে 28 RNA। কেন রাইবোজাইম এনজাইম হিসেবে পরিচিত? কারণ এগুলো পেপটাইড বন্ড তৈরি করতে সাহায্য করে। কারণ পেপটাইড বন্ড তৈরি না হলে অ্যামাইনো অ্যাসিড কাছাকাছি আসবে না, অ্যামাইনো অ্যাসিড কাছাকাছি না আসলে প্রোটিন তৈরি হবে না। কারণ প্রোটিন তৈরি করতে হলে অ্যামাইনো অ্যাসিডকে আসতে হবে, কাছাকাছি আসতে হবে, বন্ড তৈরি হতে হবে, এই পেপটাইড বন্ড তৈরি হতে হবে। সো এখানে আমি অনেক কথা বলছি, আশা করি তোমরা রাইবোজোমের মোটামুটি ভৌত গঠনটা বুঝতে পারছো। এখন আমরা এই যে রাইবোজোমের যে প্রকারভেদ, এই যে 80S 70S RNA কেমন হইল, 80S RNA কেমন হইল, এই দুইটা আলাদা থাকলে কেন বেশি হয়, একসাথে থাকলে কম হয়, আলাদা থাকলে বেশি হয়, একসাথে থাকলে কম হয় কেন, এগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা রাইবোজোমের যে প্রকারভেদ, এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। রাইবোজোমের প্রকারভেদ, একটু মনোযোগ দাও। রাইবোজোমের প্রকারভেদ আদিকোষ এবং প্রকৃত কোষের দুই ধরনের। আদিকোষ হচ্ছে 70S, এটা আমি এখানে লিখতেছি। আদিকোষে রাইবোজোম কত আর প্রকৃত কোষে কত তোমরা একটু আগেই বলছো, আমি একটু আগেই বলছি। আদিকোষে হচ্ছে 70S, প্রকৃত কোষ হচ্ছে 80S। এখন মনে রাখবা এখানে এস দিয়ে কি বোঝাতে যাচ্ছে। প্রথমে আসো, এই যে এস দিয়ে বোঝাতে যাচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, সায়েন্টিস্টের নামই এস দিয়ে শুরু হয়, ওনার নাম হচ্ছে ভেইটবার্গ। এখানে এমনি অ্যাকচুয়ালি এসটা উচ্চারণ হয় না, উচ্চারণ করার সময় এসটা উচ্চারণ হয় না, লেখার সময় এস লিখতে হবে। এই এস থেকে এই এসটা বলে, ওই বিজ্ঞানীর নাম হচ্ছে ভেইটবার্গ। এটাকে অনেক সময় কি বলে, ভেইটবার্গের একক। এখন ভেইটবার্গের একক বললে তো তুমি বুঝবা না, তাই এটাকে বলে তলানি ছিল। তলানি, তোমরা কি তলানি ছিল? তলানি, আমি তলানিকে আরেকটু সুন্দর করে যদি বলি অধক্ষেপ বলি, তাহলে এটাকে বলা হয় অধক্ষেপণের হারের একক। এটাকে অনেক সময় এটাকে কি বলে, অধক্ষেপণের হারের একক। অধক্ষেপণকে বাংলায়, সহজ বাংলায় তলানি বলি। তলানি পড়ে থাকে আমরা বলি না তলানি, এই তলানি বলি, মানে নিচে পড়ে থাকে যেগুলো, এগুলোকে বলে তলানি। উপরে যেগুলো থাকে এগুলোকে তলানি বলি না, নিচে যেগুলো থাকে এগুলো বলে তলানি। সো তলানি বা অধক্ষেপণের হারের একককেই মূলত এস বলে বা ভেইটবার্গের একক বলে, কারণ বিজ্ঞানী ভেইটবার্গ এটা আবিষ্কার করছে, তাই ওনার নাম অনুসারে দেওয়া হচ্ছে। এখন তলানি তো তোমরা চিনো, যেটা নিচে পড়ে, এটা তলানি। এখন তলানি যে পড়বে, এটা কিসের উপর ডিপেন্ড করে? অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমি যদি এখানে একটু করে বলি, তলানি বা অধক্ষেপ যে পড়বে, এটা কিসের উপর ডিপেন্ড করে? একটু মনোযোগ দাও। তলানি বা অধক্ষেপ যে পড়বে, কোনটা বেশি তলানিতে পড়বে, কোনটা পড়বে না, এটা কিসের উপর ডিপেন্ড করে? যেমন তলানি তারই বেশি হবে যার ভর বেশি। একটু চিন্তা করে দেখো, যার ভর বেশি সে ততই নিচে থাকবে, যে বেশি হালকা সে উপরে থাকবে। তাহলে যার ভর বেশি সে নিচে থাকবে না, যার ভর কম সে উপরে থাকবে। তাহলে তলানি তারই বেশি হবে যার ভর বেশি। আবার আমরা আকার বড় ছোট দিয়ে বলতে পারি, তলানি যার বেশি হবে যার আকার বড়। খেয়াল করবা, একজন অনেক বড় একটা মানুষ আর একজন চিকন একটা মানুষ, একটা বড় জিনিস, একটা ছোট জিনিস চিন্তা করো। তাহলে বড় জিনিসটা ভরও বেশি হবে, তাই তার তলানিও বেশি পড়বে, ছোট জিনিসটা তলানি কম পড়বে,
ঠিক আছে। আরেকটা হচ্ছে বডি সারফেস বেশি হলে, আরেকটা হচ্ছে বডি সারফেস যার বেশি। বডি সারফেস মানে বুঝো তো, বডির যে সারফেস এরিয়া, বডির যে সারফেস এরিয়া, যেমন একজন মোটা ব্যক্তির বডির সারফেস এরিয়া অনেক বেশি, চিকন ব্যক্তির সারফেস এরিয়া অনেক কম। তাহলে বডি সারফেস এরিয়া যত বেশি হবে তারও তলানি তত বেশি পড়বে। তাহলে তলানি পড়বে এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে, যার ভর বেশি সে তত নিচে পড়বে তলানি, যার আকার বড় সে তত নিচে পড়বে তলানি, যার বডি সারফেস বেশি তার তত তলানি পড়বে, নিচে পড়বে। এখন এই তলানি কেন আমরা এখানে বলতেছি বা অধঃক্ষেপের কথা কেন বলতেছি, কারণ বিজ্ঞানী ভেদবার্গ এর মতে, উনার মতে একটা যন্ত্র আছে, যে যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল যন্ত্র। এরকম একটা যন্ত্র আছে, এরকম একটা যন্ত্র আছে। এই যন্ত্রটা অনেকটা মোটর সিস্টেম, এখানে সুইচ থেকে সুইচ অন অফ করা যায়, এবং এখানে কিছু এরকম ঘর আছে, গোল গোল ঘর আছে, এবং এই ঘরে কিন্তু টেস্ট টিউব রাখা যায়। ধরে নাও এখানে আমি একটা টেস্ট টিউবের কথা বলতেছি, এদিক দিয়ে আমরা এভাবে টেস্ট টিউব নিলাম, ধরো এই দুইটা টেস্ট টিউবে আমি কিছু নিলাম, কিছু নিয়ে আমি কিছু তরল পদার্থ নিলাম, মিক্সচার নিলাম, মিক্সচার নিয়ে আমি এই গর্ততে ঢুকাই দিলাম, এটা এই গর্ততে ঢুকাই দিলাম। এখন এটা যখন এটা সুইচ অন করে দিব, এই সেন্ট্রিফিউগাল যন্ত্রটা অনেক স্পিডে ঘুরে। এটার নাম কি? সেন্ট্রিফিউগাল যন্ত্র। এটা কিন্তু অনেক স্পিডে ঘুরে, এতটাই স্পিডে ঘুরে যে একটা নির্দিষ্ট টাইমের পর তুমি দেখবা এখানে যে তরল পদার্থগুলো দিছিলা, কিছু অংশ উপরে থাকবে, কিছু অংশ এভাবে নিচে তলানিতে পড়ে থাকবে, কিছু অংশ উপরে থাকবে, কিছু অংশ এভাবে নিচে তলানিতে পড়ে থাকবে। ধরে নাও এখানে তুমি কিছু তরল পদার্থ দিছো, তো তরল পদার্থের মধ্যে অনেক উপাদান আছে, মিক্সচার দিছো আর কি, দ্রবীভূত তরল পদার্থ দিছো, ওই তরল পদার্থে কিন্তু কিছু উপাদান আছে। তো স্পিডে ঘোরানোর কারণে কি হবে, উপাদানগুলা ভর অনুযায়ী পৃথক হয়ে যাবে, যার ভর বেশি সে নিচে পড়বে, যার ভর কম সে উপরে থাকবে। তাহলে দেখো এই দেখো, যার ভর কম সে উপরে থাকবে, যার ভর বেশি সে নিচে। দেখো এই যে অধঃক্ষেপ বা তরণিকার, যার ভর বেশি আকার বড়, বডি সারফেস বেশি, তো যার ভর বেশি সে নিচে থাকবে, আর যার ভর কম সে উপরে থাকবে। কারণ স্পিডে ঘুরানোর কারণে উপাদানগুলো আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যার ভর বেশি সে নিচে পড়ে যায়, যার ভর কম সে উপরে থাকে, অনেক স্পিডে ঘুরে তো এটা। তো এরকমভাবে আমরা রাইবোজোম নিয়ে তার উপাদানগুলোকে এভাবে পৃথক করতে পারি। ধরো না এখানে আমরা রাইবোজোম নিলাম, স্পিডে ঘুরালাম এই সেন্ট্রিফিউগাল যন্ত্রতে, স্পিডে ঘোরানোর কারণে রাইবোজোমে কিছু অংশ নিচে পড়ে যাবে, কিছু অংশ উপরে থাকবে। তো রাইবোজোমে যে অংশটা বেশি ভারী সেটা নিচে থাকবে, যে অংশটা কম ভারী সেটা উপরে থাকবে। তো এভাবে আমরা মূলত এই অ্যাস শব্দটা আসে, দ্যাট মিনস এই যে অ্যাস। এখন একটা কথা আমি বলি, তাহলে তুমি সব কিছু বুঝে যাবা, মনে রাখবা, এই পয়েন্টটা লিখে ফেলো। অ্যাস যত বেশি তলানি তত বেশি। তার মানে তোমার তলানি যত হবে অ্যাস তত হবে। যেমন এখানে একটা আমি অ্যাসের ঘর দিলাম, এখানে আমি যদি অ্যাস লিখি, এখানে যদি একটা অ্যাস দিই, অ্যাসের ঘর দিই, এখানে যদি একটা অ্যাসের ঘর দিই, এটা দিলাম ধরো 40s, এটা হবে 60s, ধরো না এটা দিলাম 30s, এটা হবে 50s, কথার কথা। তাহলে দেখো এখানে 50s মানে বুঝাতে হচ্ছে অ্যাস এর মান বেশি, তাহলে অ্যাস এর মান যত বেশি তলানি তত বেশি, অ্যাস এর মান যত বেশি তলানি তত বেশি। দেখো এখানে অ্যাস এর মান কম তাই তলানি কম, অ্যাস এর মান কম তাই তলানি কম, অ্যাস এর মান বেশি তলানি বেশি, অ্যাস এর মান বেশি তলানি বেশি। তাহলে অ্যাস যত বেশি তলানি তত বেশি। এখন তোমরা আমাকে বলো, আদি কোষের রাইবোজোম 70s আর প্রকৃত কোষের রাইবোজোম 80s, তাহলে আদি কোষের রাইবোজোমের অ্যাস এর মান কম, প্রকৃত কোষের অ্যাস এর মান বেশি। তাহলে বলো অ্যাস যত বেশি তলানি তত বেশি, কোনটাতে তলানি বেশি হবে? অবশ্যই প্রকৃত কোষ, কারণ প্রকৃত কোষের 80s, আদি কোষ 70s। তাহলে মনে রাখবা, এটা যেহেতু আকারে ছোট, এটা যেহেতু আকারে বড়, তাই এটা 70s মানে এটার তলানি কম, এটা 80s মানে এটার তলানি বেশি। তাহলে তোমরা দেখে জাস্ট এই বেসিকটা দেওয়ার চেষ্টা করছি। অ্যাসের মান যত বেশি হবে ওইটার তলানি তত বেশি হবে, ওইটার সাইজ তত ছোট হবে, ওইটার ভর তত কম বেশি হবে। দেখো তলানি বেশি কারণ অ্যাস বেশি, দ্যাট মিনস প্রকৃত কোষের রাইবোজোম অনেক বড় হয়, একটু আগেই দেখেছি, সাইজে বড় হয়, আকারে বড় হয়, ভরে বেশি হয়।
আদি কোষের এস কম, তলানি কম, এটা সাইজে ছোট হয়, ভরও কম হয়। এটা আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি। সো মোটামুটি তোমরা এতটুকু বুঝছো যে এসটা কি। আমি জাস্ট এখন এসটা তোমরা যদি বুঝে যাও বাকি কিছু বোঝানি যাবে, এবং এসের সাথে তলানি সম্পর্ক কি এটা বুঝতে পারছো, কারণ এস যত কম তলানি তত কম। তাই এখানে এস কম তলানি কম, এখানে এস বেশি তাই তলানি বেশি। এখন দেখো এই 70s এর তো দুইটা সাব ইউনিট আছে, একটি হচ্ছে 30s, একটা হচ্ছে 50s। তাহলে ধরে নাও আমি এখানে 30s সাব ইউনিটটা নিচ্ছি, এই 30s সাব ইউনিটটা ছোট, আর এখানে যে 50sটা একটু বড়। তাহলে এটা হচ্ছে কি 30s সাব ইউনিট, এই 70s এর, এটা হচ্ছে 50s বড়। এটা আমরা একটা টেস্ট টিউবে নিব, এই টেস্ট টিউবে আমরা নিচ্ছি এই 30sটা, এই যে এই টেস্ট টিউবে আমরা নিছি এবং নেওয়ার পরে এটা একটা তলানি পড়বে, সেন্ট্রিফিউগাল যন্ত্রতে ঘোরানোর কারণে এটা একটা তলানি পড়বে, এটা একটা তলানি পড়ছে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরানোর কারণে। এটাও একটা টেস্ট টিউবে নিছি, কোনটা দেখো 50s, এটা হচ্ছে 50s, 30sটা নিছি, এটারও একটা তলানি পড়বে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরানোর কারণে, কারণ সেন্ট্রিফিউগাল যন্ত্র স্পিডে ঘুরে তো তাই তলানি পড়ে। এটা 50sটা নিছি। এটা হচ্ছে আদি কোষ। এবার আসে প্রকৃত কোষ। প্রকৃত কোষের দুইটা সাব ইউনিট আছে, এটার তুলনায় একটু বড়, একটা হচ্ছে ছোট, এটা একটু সাইজে বড় দিলাম, এটা হচ্ছে 40s, এটা সাইজে আরও বড়, এটা হচ্ছে 60s। একটু খেয়াল করবে, এটা হচ্ছে 60s, এটা হচ্ছে 40s। ওকে, দুইটা সাব ইউনিট তো জানো। এটাও টেস্ট টিউবে নাও একটা, এটা সেন্ট্রিফিউগাল যন্ত্র ঘুরাও, এটাও টেস্ট টিউবে নাও, তারপর সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘুরাও, তাহলে এটারও একটা তলানি পড়বে, এটারও একটা তলানি পড়বে। মোট কথা এস মানে হচ্ছে তলানি পড়া। এখন খেয়াল করবা, দেখো এখানকার 70s দুইটা সাব ইউনিট, 80s দুইটা সাব ইউনিট, 4টা টেস্ট টিউব। এটাকে নাম্বারিং করো, 4টা টেস্ট টিউবকে, এটাকে 4 দাও, এটাকে 3 দাও, এটাকে 2 দাও, এটাকে 1 দাও, 1 2 3 4, 4টা টেস্ট টিউব নিলাম। এখন তোমরা আমাকে কমেন্টে বলবা এই 4টা টেস্ট টিউবের মধ্যে কোনটা তলানির হার বেশি বা ক্রমটা কি হবে। এখানে তলানির ক্রমটা যদি করতে পারো তাহলে তোমরা আমি বুঝবো তোমরা বুঝছো। তোমরা আমাকে বলবা এই 4টা টেস্ট টিউবের মধ্যে কোথায় তলানি বেশি পড়বে, কারণ তোমাদেরকে আমি একটু আগে একটা ক্লু দিছি তলানি কার বেশি হয়, এরকম একটা ক্লু দিছি। তো তোমরা আমাকে বলো এই 4টা টেস্ট টিউবের মধ্যে, যেখানে এই টেস্ট টিউবে আছে 30s, এই টেস্ট টিউবে আছে 50s, এই টেস্ট টিউবে আছে 40s, এই টেস্ট টিউবে আছে 60s, এই 4টা টেস্ট টিউবের মধ্যে যদি তোমাকে আমি কোনটাতে তলানি বেশি পড়বে সেটা ক্রম করতে বলি, তাহলে তোমরা কিভাবে করবা, মানে গ্রেটার দেন ক্রমটা করতে বলি, যেমন এটা ইজ গ্রেটার দেন এটা, এটা ইজ গ্রেটার দেন এটা যে ক্রম করতে পারি, মানে তলানির হার বেশি কোথায় হবে, এই 4টার মধ্যে তলানির হার বেশি কোথায় হবে সেটা ক্রম যদি করতে বলি, তোমরা একটু কমেন্টে বলো তো, একটু বলো তো এখানের মধ্যে কোনটার তলানির হার বেশি পড়বে। স্যার আজকে শেষ করে দেন। কতক্ষণ নিছে ভাইয়া, আমি তো জানি না টাইমটা কতক্ষণ নিছে। তোমরা একটু কমেন্টে বলো কোনটা তলানির হার বেশি পড়বে। আমি একটু আগে বলছি এস এর মান যত বেশি তলানি তত বেশি, এস এর মান এখানে সবচেয়ে বেশি, তাহলে 1 ইজ গ্রেটার দেন, তারপর বেশি হচ্ছে এটা 50, খেয়াল করো 3, টেস্ট না হচ্ছে 3 গ্রেটার দেন, তারপর বেশি হচ্ছে 40 হচ্ছে কত 2 ইজ গ্রেটার দেন, তারপর বেশি হচ্ছে কি 30 হচ্ছে কি 4। তাহলে তলানি সবচেয়ে বেশি পড়বে 1 নাম্বার টেস্ট টিউবে, আগে বেশি পড়বে, সবচেয়ে বেশি পড়বে 1 নাম্বার টেস্ট টিউবে, তারপর বেশি পড়বে 3 নাম্বার টেস্ট টিউবে, তারপর বেশি পড়বে 2 নাম্বার টেস্ট টিউবে, তারপর সবচেয়ে কম পড়বে 4 নাম্বার টেস্ট টিউবে, কারণ এস এর মান এখানে সবচেয়ে কম আর এখানে সবচেয়ে বেশি। সো এস এর মান যত কম বেশি হবে তলানি তত কম বেশি। এখন চিন্তা করো আমি এই টেস্ট টিউব আর এই টেস্ট টিউবকে একসাথে করে দিব। এখন তো খেয়াল করবা দোনোটা আলাদা আলাদা আছে, মানে বুঝাতে চাচ্ছি এই 30s এখন আলাদা, এই 50s এখন আলাদা। এখন এই দুইটাকে একই টেস্ট টিউবে এনে মিক্স করে দিব, ওকে। আবার এই দুইটা টেস্ট টিউবকে একই টেস্ট টিউবে এনে মিক্স করে দিব, মানে আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি 30 আর 50 আলাদা আলাদা না, 40 আর 60 আলাদা আলাদা না, দুইটা ডিফারেন্ট টেস্ট টিউবে আলাদা আলাদা না। এখন কী করবে জানো, এটাকে এখানে ঢালি দিব, 2 নাম্বারকে 1 নাম্বারে ঢালি দিব,
মানে 40 আর 60 একসাথে মিশাই দিব। ওকে ফাইন। তারপর 4 নাম্বারকে 3 নাম্বারে ঢালি দিব, মানে 4 আর 3 একসাথে করে দিব। মানে এখন হবে 4 + 3, এখন হবে 2 + 1। মানে এই জন্যটা মিশাই দিয়ে একটা টেস্ট টিউবে রাখবো, এই জন্যটা মিশাই দিয়ে একটা টেস্ট টিউবে রাখবো। বুঝতে পারতেছ? চলো আমরা একটা টেস্ট টিউবে মিশাই দিয়ে রাখি, তাহলে কি ঘটনা হয় দেখি তো। এখন আর 30-50 আলাদা আলাদা নাই, তাই এটা আমি মুছে দিচ্ছি। এখন আর 40-60 আলাদা আলাদা নাই, তাই মুছে দিচ্ছি। একটু খেয়াল করবা, এখন দুটোটা আমরা এবার মিক্স করে একটা টেস্ট টিউবে রাখবো। মানে এরকম একটা টেস্ট টিউব নিব, এটার জন্য 4 আর 3 একসাথে করবো। এরকম একটা টেস্ট টিউব নিব, 2 আর 1 একসাথে করবো, 2 + 1 একসাথে করলাম। তার মানে এখানে কি ছিল, প্রথমে ছিল 30, তারপর ছিল কত 40। তোমরা একটু বলো, এখানে প্রথমে ছিল কত 30, তারপর হয়ে গেছে 40, সরি 30 আর 50, আর এখানে ছিল 40 আর 60। এখন এটারও একটা তলানি পড়বে না সেন্ট্রিফিউগাল যন্ত্রে দেওয়ার পর, একসাথে মিশানোর পর, এটাও একসাথে মিশানোর পর তলানি পড়বে না। 4 আর 3 নাম্বার টেস্ট টিউব যখন একসাথে করে ফেলবো, 2 আর 1 নাম্বার টেস্ট একসাথে করে ফেলবো, তারপর যখন সেন্ট্রিফিউগাল যন্ত্রে দিব, তখন ঘুরানোর কারণে একটা তলানি পড়বে না। এখন ঘুরানোর কারণে যে তলানি পড়বে, এটার মান হয়ে যাবে, একসাথে করে ফেলছি তাই একটা মানই আসবে, তাই এটার মান আসবে 70s। এটাও একসাথে করে ফেলছি তাই একটা মান আসবে, দুইটা মান না, এটা হবে 80s। দেখো একসাথে করে ফেলা মানে কি, মান তো একটাই আসা, নাকি আলাদা আলাদা আসবে? একসাথে করে ফেলছি না। এখন দেখো ছিল কত, এই দেখো ছিল 30s 50s, 50 আর 30 যোগ করলে 80 হওয়ার কত হয়েছে 70। ছিল 40s 60s, খেয়াল করে দেখো, একটু আগে আমরা আলাদা আলাদা করছিলাম, 60-40 ছিল, একসাথে করে ফেলা আমার 80 হয়েছে, 20 গায়েব। একসাথে করে ফেলা আমার 70 হয়েছে, 10 গায়েব। কেন ভাই এরকম, কেন? যোগ বিয়োগ করলে তো ভাই, একসাথে করলে তো ভাইয়া এখানে হওয়ার কথা 80, এখানে হওয়ার কথা 100। এখানে 20 কোথায় হারাই গেছে, এখানে 10 কোথায় হারাই গেছে। মানে একসাথে করার পর, আলাদা আলাদা থাকলে তো ভাইয়া 30-50 হয়, কিন্তু একসাথে করলে আপনি 70 কেন? একসাথে করলে এখানে 80 কেন? একসাথে হলে কেন হয় এরকম? কারণ আছে। দেখো নর্মালি যখন দুইটা সাবইউনিট এভাবে আলাদা থাকে, এই দেখো এভাবে যখন আলাদা থাকে, তখন দোনোটার একটা পার্সোনাল কি থাকে, মানে এটার একটা পার্সোনাল ভর থাকে, পার্সোনাল ভর থাকে, আকার থাকে, বোঝা যায়। কিন্তু খেয়াল করে, এটা যখন একসাথে হবে, তোমরা কমন পোর্শন একসাথে করা, যখন এটাকে তোমরা একসাথে করবা, তখন এটা এভাবে একটা একটা অপরটার ভিতরে ঢুকে যাবে। এই তোমরা এই অংশটা দেখো, যখন একসাথে হবে তখন এতটুকু অংশ ভিতরে ঢুকে যাবে। এই দেখো একসাথে যখন হবে তখন এতটুকু অংশ ভিতরে ঢুকে গেছে। ঠিক সেমভাবে 60 আর 40 একসাথে করো, 60 আর 40 যখন একসাথে করবা, এই দেখো এতটুকু অংশ একে অপরের ভিতরে ঢুকে যাবে। এখন এই এতটুকু একসাথে করলে তো এই অংশগুলো তখন আর কাউন্ট হবে না, এগুলো তো হারাই যাবে। এই অংশটা, এই একসাথে করলে এই অংশটা, একসাথে করলে এই কমন অংশটা, এই যে বডি সারফেসটা, এই বডি সারফেসটা তো হারাই যাবে, এই বডি সারফেসটা তো হারাই যায়। এখন এই বডি সারফেস যখন হারাই যায়, তখন এটাকে আমরা কাউন্ট করব। তাহলে এই যেখান থেকে 10 গায়েব হয়ে গেছে, 10টা এখানেই গায়েব হয়ে গেছে, আর এখানে যে 20 গায়েব হয়ে গেছে, এই 20টা এখানেই গায়েব হয়ে গেছে। তাই একসাথে যখন করবা, তখন একটার কিছু অংশ আর একটা কিছু অংশ একে অপরের ভিতরে ঢুকে যায় বিদায়, ওগুলো আর কাউন্টে থাকে না। দেখো ভিতরে ঢুকে গেছে, এই অংশটা তখন বাদ পড়ে গেছে, ভিতরে ঢুকে গেছে বিদায় এই অংশটা বাদ পড়ে গেছে। বুঝো নাই? মার্কার দিয়ে বুঝাবো, এটা হচ্ছে বেসিক এক্সাম্পল, হয় না মার্কারে, এটা হচ্ছে টোপ, এটা হচ্ছে বডি। খেয়াল করো, এখন দোনোটা একে অপরের ভিতরে, খেয়াল করো আলাদা করতেছি আমি। দেখো এই দেখো দুইটা সাবইউনিট আলাদা করে দিছি, খেয়াল করবো দুইটা সাবইউনিট আলাদা করলে সাইজ দেখো কতটুকু, দুইটা সাবইউনিট আলাদা করলে সাইজ দেখো কতটুকু। এখন আমি দেখো একটা অপরটার সাথে ভিতরে একসাথে করে ফেলতেছি, সাইজ আগে ছিল এতটুকু, আমি দেখাচ্ছি আবার। এই দেখো দুইটা সাবইউনিট আলাদা করো, এই সাইজ দেখো এতটুকু, দেখছো এতটুকু। এখন একটার সাথে আর একটা ভিতরে ঢুকাও, কোথায় চলে আসছে দেখো, এই এতটুকু অংশ হারাই গেছে, এই দেখো এতটুকু অংশ হারাই গেছে, এতটুকু অংশ হারাই গেছে, এতটুকু অংশ হারাই গেছে, এতটুকু অংশ হারাই গেছে। তো একসাথে যখন তুমি করবা, সামান্য অংশ হারাই যায়। এই জন্যই 50, 30, 80 না হয়ে এখানে হয়ে যায় 70,
40 100 না হয়ে যায় এখানে, 100 না হয়ে এখানে হয়ে যায় 80। এখন কি তোমরা মার্কার দিয়ে বুঝতে পারছো? দেখো এটা আলাদা থাকলে দেখো সাইজ বড়, দেখো বড়, একসাথে করে দিলে ছোট। তোমরা কমেন্টে বলো যে এটা বুঝতে পারছো কিনা। এই জিনিসটা অনেকে বুঝতো না, আজকে কি তোমরা বুঝতে পারছো যে কেন 60 আর 40 মিলে 80 না হয় 100 না হয় 80 হয়, কেন 30 আর 50 মিলে 80 না হয় 70? আজকে কি বুঝতে পারছো? কমেন্টে বলো। ওকে, বুঝছো বলতেছ? তাহলে রাইবোজোমের প্রকারভেদটা তো শেষ। তো এখন যে জিনিসটা লাস্ট ওয়ান, আমরা গলগি বডি আর আজকে পড়াবো না, সেটা হচ্ছে এখনও 1 ঘন্টা মোটামুটি হয়েছে। তো সো আমি রাইবোজোমের যে কাজ এটা নিয়ে আলোচনা করি। তোমরা সবাই জানো এটা ইম্পর্টেন্ট, এটা এখন একটু মনোযোগ দাও। রাইবোজোমের মেইন কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। দেখো প্রোটিন তৈরি করা বলতেছি রাইবোজোমের কাজ, বাট রাইবোজোম একা প্রোটিন তৈরি করতে পারে না। রাইবোজোম একা প্রোটিন তৈরি করতে পারে না। একটু আগেই বলছিলাম নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে আছে ডিএনএ। একটু খেয়াল করো, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে আছে, নিউক্লিয়াসের ভিতরে কি আছে? ডিএনএ। রাইবোজোম একা প্রোটিন তৈরি করতে পারে না। রাইবোজোমের মেইন কাজ কিন্তু প্রোটিন তৈরি করা। একটু খেয়াল করবা, রাইবোজোমের মেইন কাজ কি? প্রোটিন তৈরি। যেহেতু রাইবোজোমের মেইন কাজ প্রোটিন তৈরি, তাই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তাই রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি অঙ্গাণু। কেন প্রোটিন ফ্যাক্টরি বলতেছে? কারণ রাইবোজোমের মেইন কাজ প্রোটিন তৈরি করা। বাট রাইবোজোম একা প্রোটিন তৈরি করতে পারে না। খেয়াল করবা কেন একা তৈরি করতে পারে না। দেখো রাইবোজোম একা তৈরি করতে পারে না কারণ রাইবোজোমের নিউক্লিয়াস যে আছে একটা কোষের ভিতর, ওই নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ আছে, মূলত ডিএনএই মূলত এই যে প্রোটিন তৈরি করবা, কী ধরনের প্রোটিন তৈরি করবা, এই প্রোটিন তৈরি ইনফরমেশন মূলত ডিএনএ থাকে। আমরা মনে করি রাইবোজোম প্রোটিন তৈরি করে, ঠিক আছে, বাট কী ধরনের প্রোটিন তৈরি করতে হবে সে প্রোটিন তৈরির ইনফরমেশন থাকবে এই ডিএনএতে। তাহলে দেখো ডিএনএতে কী থাকে? প্রোটিন তৈরির ইনফরমেশন, তথ্য। এখানে আমি জাস্ট এটাই বলি, প্রোটিন তৈরির তথ্য। এই প্রোটিন তৈরির তথ্যকে আমরা বলি বংশগতির তথ্য। এটাকে অনেক সময় আমরা কি বলতে পারি? বংশগতির তথ্য, বা আমরা বলতে পারি জীবের বৈশিষ্ট্য প্রকাশের তথ্য। জীবের বৈশিষ্ট্য প্রকাশের তথ্য। একটা জিনিস মনোযোগ দিবা, এটা যদি বুঝে যাও তাহলে তোমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন বুঝতে পারবা। ডিএনএতে কি থাকে? প্রোটিন তৈরির তথ্য, মানে কি? বংশগতির তথ্য, মানে কি? জীবের বৈশিষ্ট্য প্রকাশের তথ্য। ধরো আমার চুলের কালার কালো হবে, আমার চুলের কালার কালো হবে, তুমি লম্বা হবা, তুমি বাইকটা হবা, এই সব কিছু নর্মালি ডিএনএ নিয়ন্ত্রণ করে প্রোটিন তৈরির তথ্য মানে তথ্যর মাধ্যমে, মানে জীবের বৈশিষ্ট্য প্রকাশের তথ্য সব কিছু ডিএনএ মানে নিউক্লিয়াসের ভিতরে থাকে। এখন ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভিতরে, ডিএনএ কিন্তু কখনো নিউক্লিয়াস থেকে বাইরে হয় না। মনে রাখবা, রাজা কখনো অন্য সৈন্যের কাছে তথ্য পাঠায় না, নিজে গিয়ে মন্ত্রীর মাধ্যমে পাঠায়। তাহলে এই যে ডিএনএ সে নিউক্লিয়াসের ভিতরেই থাকবে, সব তথ্য ডিএনএতেই থাকবে। ডিএনএ কখনো নিজ থেকে নিউক্লিয়াস থেকে বাইর হবে না। রাজা কখনো বের হবে না নিউক্লিয়াস থেকে, কখনো ডিএনএ বের হবে না। তবে সে একটা কিছু করতে পারে, সন্দেশ পাঠাইতে পারে, তথ্যটা পাঠাইতে পারে মন্ত্রীর মাধ্যমে। তাহলে রাজা যে তথ্যটা পাঠাবে, মন্ত্রী কি করবে? সে তথ্যটা কপি করবে। এখন কি হয়? এই যে ডিএনএতে যে প্রোটিন তৈরি তথ্য, জীবের বৈশিষ্ট্য প্রকাশের তথ্য, বংশগতির তথ্য আছে, ডিএনএ তো কখনো নিজে নিউক্লিয়াস থেকে বাইরে হবে না। তবে ডিএনএ কি করবে? একটা তথ্য কপি করবে, যে প্রোটিন তৈরি তথ্যটা আছে এটা কপি করে দিবে। কিসের মাধ্যমে কপি করে দিবে? যেটার মাধ্যমে, সেটাকে বলা হয় আরএনএ। সেটাকে বলা হয় আরএনএ। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তবে যে আরএনএ তৈরি হয় সে আরএনএ একটা নাম আছে, এটাকে বলা হয় এমআরএনএ। এখন তোমরা এমআরএনএ বুঝবা, এই এম দিয়ে বোঝাচ্ছে মেসেঞ্জার। তোমরা সবাই মেসেঞ্জার চালাও। মেসেঞ্জার মানে হচ্ছে বার্তা বাহক, যে বার্তা বহন করে। এই যে ডিএনএতে যে প্রোটিন তৈরির বার্তা আছে,
এই বার্তাগুলা ডিএনএ কি করবে, কপি করবে কার মাধ্যমে, এমআরএনএর মাধ্যমে কপি করে পাঠাই দিবে কোথায়, কোথায়, রাইবোজোমের কাছে। কারণ রাইবোজোম কিন্তু কখনো নিজে নিজে প্রোটিন তৈরি করতে পারে না। প্রোটিন তৈরির ইনফরমেশন ডিএনএ থেকেই যাইতে হবে। ডিএনএ থেকে প্রোটিন তৈরির ইনফরমেশন কপি করে কে, ডিএনএ। কারণ ডিএনএ কখনো নিচ থেকে বাইর হবে না, সে রাজা, সে নিউক্লিয়াসেই থাকবে। তবে সে কী করতে পারে, মন্ত্রীর মাধ্যমে তথ্যটা পাঠাইতে পারে। এখানে যে এমআরএনএটাই হচ্ছে মন্ত্রী, মানে বার্তাবাহক। তাহলে ডিএনএ তথ্যটা কে কপি করছে, মন্ত্রী মানে মেসেঞ্জার আরএনএ তথ্যটা কপি করছে, কপি করে নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে। কারণ ডিএনএ তো নিউক্লিয়াস থেকে বের হবে না, মন্ত্রী বাইর হতে পারে, মানে মেসেঞ্জার আরএনএটা নিউক্লিয়াস থেকে বাইর হয়ে যাবে। তো এটার নাম কি, মেসেঞ্জার আরএনএ। নিউক্লিয়াস থেকে কী হয়ে যাবে বলো, নিউক্লিয়াস থেকে আউট হবে, নিউক্লিয়াস থেকে বের হয়ে কার কাছে যাবে, নিউক্লিয়াস থেকে বের হয়ে ওই যে আমাদের রাইবোজোম সাহেব আছে না, রাইবোজোম, ওই রাইবোজোম সাহেবের কাছে যাবে। কোথায় যাবে, রাইবোজোম। আর রাইবোজোমে গিয়েই তারপর প্রোটিন তৈরি করবে এই তথ্য অনুযায়ী। এই এমআরএনএ যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো যে নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমের কাছে যাবে। এখন এই ডিএনএ থেকে এমআরএনএ, ডিএনএ যে তথ্যগুলো কপি করা হয়েছে এমআরএনএতে, এই কপি করাকে বলা হয় ট্রান্সক্রিপশন। দেখো তোমরা অনেকে ট্রান্সক্রিপশনটা অনেক কঠিন মনে করো, আসলে ট্রান্সক্রিপশন মানে শব্দটার অর্থ হচ্ছে কপি করা। ট্রান্সক্রিপশন শব্দটার অর্থ হচ্ছে কপি করা, কপি, কপি ক্যাট, কপি করা। কীরকম কপি করছে, ডিএনএতে যে তথ্যগুলো আছে সেগুলো এমআরএনএর মাধ্যমে কপি করছে, যাতে এটা রাইবোজোমের কাছে পৌঁছাইতে পারে। তাহলে এমআরএনএ দেখো ডিএনএ থেকে তথ্যগুলো কপি করছে, তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে বলে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন শব্দটার অর্থই হচ্ছে কপি করার প্রক্রিয়া, এটার অর্থই হচ্ছে কপি করার প্রক্রিয়া। এখন এমআরএনএ রাইবোজোমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এমআরএনএতে ভাই কী আছে, এমআরএনএতে ভাই কী আছে, প্রোটিন তৈরির ইনফরমেশন আছে, কপি করছে না। এখন প্রোটিন তৈরির ইনফরমেশন তো কিছু কোড আকারে থাকতে হবে, কোড থাকতে হবে না। তোমরা জানো এক দেশের কিছু তথ্য যখন থাকে ওই তথ্যগুলো কোড আকারে থাকে। তো এমআরএনএতে প্রোটিন তৈরির যে কোডগুলো থাকবে সেই কোডগুলো থেকে কোডন আকারে, এটাকে কি বলে, কোডন। আমরা কোড বললাম না, কোড মানে কি, কোডন। তাহলে প্রোটিন তৈরির তথ্যগুলো কি আকারে থাকে, কোডন। এখন কোডন মানে কি, এই কোডন মানে হচ্ছে এগুলো অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এমআরএনএতে যে কোডনগুলো থাকে এই কোডনগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। কেন না ভাইয়া, প্রোটিন তৈরি করবো কি দিয়ে, মূলা দিয়ে, ঘাস দিয়ে। প্রোটিন তৈরি করবো তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে, বিকজ প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এখন এই এমআরএনএতে যে কোডনগুলো থাকে এই কোডন ওয়াইজ অ্যামাইনো অ্যাসিড আসবে কোথায়, রাইবোজোমে। অ্যামাইনো অ্যাসিড আসলেই কিন্তু প্রোটিন তৈরি হতে পারবে। তাহলে ধরো এই যে রাইবোজোম, এই রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিড আসতেছে, এই যে ভাই দিয়ে বলতেছি কি অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড আসলো, দুইটা আসলো, এই কোডন, এই ইনফরমেশন অনুযায়ী, কোডন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড আসবে, তিনটা আসলো, চারটা আসলো। এখন রাইবোজোম কি করবে, এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে মধ্যে এভাবে বন্ড তৈরি করে দিবে। এভাবে কি তৈরি করে দিবে, বন্ড। এই বন্ডগুলোর নাম কি বলছি, পেপটাইড বন্ড। এই বন্ডগুলোর নাম কি বলছি, পেপটাইড বন্ড। হয়ে যাবে প্রোটিন। এভাবেই কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি হয়। আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন, তোমরা জানো ট্রান্সলেশন শব্দটা অর্থ হচ্ছে রূপান্তরের প্রক্রিয়া। দেখো এখানে রূপান্তরই হয়েছে। দেখো এখানে ছিল প্রোটিন তৈরির ইনফরমেশন, তো প্রোটিন তৈরির ইনফরমেশনগুলো প্রোটিনে কনভার্ট হয়েছে, তাহলে এটাকেই তো ট্রান্সলেশন বলে, মানে রূপান্তর বলে। রূপান্তর মানে কি, একটা থেকে আরেকটাতে কনভার্ট হওয়া। তাহলে প্রোটিন তৈরির ইনফরমেশনগুলো প্রোটিনে কনভার্ট হয়েছে, এটাকেই বলে ট্রান্সলেশন। এখন এমআরএনএতে কোডন ছিল, কোডনগুলো অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে কোথায়, রাইবোজোমে। এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো আসছে আর রাইবোজোম কী করছে, এভাবে পেপটাইড বন্ড তৈরি করে দিছে, প্রোটিন তৈরি করে ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কে নিয়ে আসছে। একটা প্রশ্ন দাঁড়াইলো, আচ্ছা ভাইয়া ঠিক আছে অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমে আসলো, তাহলে ভাই কে নিয়ে আসলো অ্যামাইনো অ্যাসিডকে, কাউকে তো আনতে হবে, অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে কাউকে তো আনতে হবে। আনার জন্য একজনের দায়িত্ব আছে, তার নাম হচ্ছে টিআরএনএ। এই দেখো তোমরা এখন সব কিছু বুঝে যাবা, তোমরা এমআরএনএও বুঝছো, আরআরএনএও বুঝছো, এখন টিআরএনএও বুঝে যাবা। এই টিআরএনএ দেখতে হচ্ছে এরকম, টিআরএনএ দেখতে হচ্ছে এরকম,
এরকম এরকম দেখতে টিআরএনএ, এবং টিআরএনএর এই মাথার দিকে এদিকে একটা একটা অ্যামাইনো অ্যাসিড থাকে। এই দেখো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা কি দিয়ে কি বোঝাচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই যে টিআরএনএ নাম হচ্ছে কি ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার কেন? কারণ তারা অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে কোথায়? রাইবোজোমে। তাই ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিডকে কোথায় ট্রান্সফার করে? রাইবোজোমে। এই যে এই টিআরএনএ কি করে এক একটা অ্যামাইনো অ্যাসিডকে এখানে নিয়ে আসে, রাইবোজোমে নিয়ে এসে এভাবে বন্ড তৈরি করে, রাইবোজোম বন্ড তৈরি করে দেয়, বন্ড তৈরি করার মাধ্যমে প্রোটিন তৈরি করে ফেলে। তাহলে খেয়াল করবা আরএনএ 3 ধরনের পড়ছি। একটা হচ্ছে আরএনএ, রাইবোজোমাল আরএনএ, যেটা রাইবোজোম গঠনে অংশগ্রহণ করে। একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা ডিএনএ থেকে মেসেজ ক্যারি করে, কপি করে। একটি হচ্ছে ট্রান্সফার আরএনএ, যেটা অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে নিয়ে আসে। তাহলে তোমরা 3 ধরনের আরএনএ এখন বুঝে ফেলছো। এমআরএনএও বুঝে ফেলছো, টিআরএনএও বুঝে ফেলছো, আরআরএনএও বুঝে ফেলছো। ইভেন কি তোমরা ট্রান্সক্রিপশনও মোটামুটি বুঝে ফেলছো, ট্রান্সলেশনও মোটামুটি বুঝে ফেলছো। হোয়াট ইজ ট্রান্সক্রিপশন এটাও বুঝছো, হোয়াট ইজ ট্রান্সলেশন এটাও বুঝছো। সো এই রাইবোজোমে প্রোটিন তৈরির ঘটনা ঘটে, অ্যান্ড রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির মঞ্চ, কারণ রাইবোজোম অনেকটা প্রোটিন তৈরির মঞ্চের টাইপসের। মানে আমি দেখাচ্ছি, আমি এটা একটু শেষ করে দিচ্ছি, তাই একটু সময় নিচ্ছি, ব্যাপারটা আমি তোমাদেরকে শেষ করে দিচ্ছি। দেখো রাইবোজোমের তো 2টা ইউনিট থাকে। একটা হচ্ছে বড় ইউনিট, এরকম একটা বড় ইউনিট থাকে রাইবোজোমে। আমি বলছিলাম না এই জন্যটা প্রথমে আলাদা থাকে। একটা বড় ছোট ইউনিট থাকে, এটা ছোট ইউনিট, এটা বড় ইউনিট। ওকে ফাইন। এমআরএনএ আসবে কোত্থেকে? এই দেখো ডিএনএ থেকে কে আসবে? এমআরএনএ আসবে। কোথায় আসবে? এই রাইবোজোমে আসবে। আস্তে আস্তে দেখো, প্রথমেই এমআরএনএ, আস্তে আস্তে দেখো, এটাই হচ্ছে এমআরএনএ। এটা কি? এটা হচ্ছে এমআরএনএ। ওকে, এই এমআরএনএ এসে প্রথমে রাইবোজোমের এই ছোট ইউনিট, স্মল সাব ইউনিটের সাথে যুক্ত হবে। মনোযোগ দাও। এই এমআরএনএটা ডিএনএ থেকে আসলো, ডিএনএ থেকে নিউক্লিয়াস থেকে ডিএনএ এমআরএনএ তৈরি করলো। এই এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমের যে ছোট খণ্ড আছে, এই ছোট খণ্ডের সাথে আগে যুক্ত হবে। এটাকে বলা হয় এই সাইটটাকে বলা হয়, এটাকে বলা হয় এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট। এটাকে বলা হয় এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট। কেন এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট? কারণ রাইবোজোমের ছোট খণ্ডে এই জায়গায় এসে এমআরএনএ যুক্ত হয়, তাই এটাকে বলা হয় এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট। রাইবোজোমের এই সাইটটাকে বলা হয় এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট। ওটা অবশ্যই ছোট খণ্ডে থাকবে, বড় খণ্ডে না। বড় খণ্ডে থাকবে না, ছোট খণ্ডেই থাকবে। ওকে, এখন বড় খণ্ডেটা তাহলে ফাংশন কি? বড় খণ্ডটা ফাংশন হচ্ছে এখানে 3টা বড় বড় ঘর আছে। আমি একটু দেখাচ্ছি ঘরগুলো কি কি। এরকম 3টা ঘর আছে। ঘরগুলো মনে রাখবে এভাবে ইপিএ দিয়ে, ইপিএ। খেয়াল করবা বড় খণ্ড, এটার নাম কি? এটার নাম হচ্ছে বড় খণ্ড, মানে লার্জ সাব ইউনিট। এই যে রাইবোজোমের বড় খণ্ড, এখানে 3টা ঘর আছে। 3টা ঘরের মধ্যে কি বলতেছে? এ দিয়ে বলতেছে অ্যামাইনো অ্যাসাইল সাইট। একটু মনোযোগ দিবা, অ্যামাইনো অ্যাসাইল সাইট। পি দিয়ে হচ্ছে পেপটাইডাইল সাইট। ই দিয়ে হচ্ছে এক্সিট সাইট। তাহলে কয়টা সাইট? রাইবোজোমের বড় খণ্ডে 3টা সাইট, আর ছোট খণ্ডে একটা সাইট, সেটা হচ্ছে এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট। তাহলে সাইট কয়টা? রাইবোজোমের সাইট কয়টা? 4টা। একটু হচ্ছে বড় খণ্ডে 3টা সাইট, ছোট খণ্ডে এমআরএনএ অ্যাটাচমেন্ট সাইট, 4টা সাইট রাইবোজোমে। এখন দেখো অ্যামাইনো অ্যাসাইল সাইট দিয়ে কি বোঝাচ্ছে? এই সাইডে নতুন নতুন অ্যামাইনো অ্যাসিড আসবে। নাম দেখো অ্যামাইনো অ্যাসাইল। অ্যামাইনো দিয়ে কি বোঝাচ্ছে? অ্যামাইনো অ্যাসিড। অ্যাসাইল দিয়ে কি বোঝাচ্ছে? অ্যাসাইল দিয়ে বোঝাচ্ছে, দেখো অ্যামাইনো দিয়ে কি বোঝাচ্ছে? অ্যামাইনো অ্যাসিড। অ্যাসাইল দিয়ে বোঝাচ্ছে এই অ্যামাইনো অ্যাসিডটাকে ক্যারি করে কে? একটা টিআরএনএ। তাহলে এটা হচ্ছে কি? টিআরএনএ। এই টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে এখানে নিয়ে আসবে। নতুন নতুন এক একটা টিআরএনএ এক একটা অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে এখানে নিয়ে আসবে। আর এই টিআরএনএকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। এই টিআরএনএকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। কেন অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ? কারণ এরা অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে। অ্যামাইনো মানে অ্যামাইনো অ্যাসিড, অ্যাসাইল মানে সংযুক্তকরণ। তাহলে এই টিআরএনএগুলো অ্যামাইনো অ্যাসিডকে সংযুক্ত করে কোথায় নিয়ে আসে? এখানে নিয়ে আসে, এই রাইবোজোমের এই সাইডে নিয়ে আসে। তাই এটার নাম অ্যামাইনো অ্যাসাইল সাইট।
তাহলে নতুন নতুন যে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে, এই যে আমরা বলতেছি অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে না, তো অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এসে কোথায় আসবে? এই জায়গায় আসবে। ফাইন। এখন পি দিয়ে কি? পি দিয়ে হচ্ছে পেপটাইডাল সাইট। পেপটাইডাল সাইটটা তোমরা যদি বোঝো, যদি আমি একটু আগে যখন বলছিলাম পেপটাইড বন্ড, তার মানে এই সাইডে এসে পেপটাইড বন্ড তৈরি হবে। সব সময় এই সাইডে পেপটাইড বন্ড তৈরি হবে। মানে ধরে নাও এই পি সাইডে একটা টিআরএনএ আসছে, এ দেখো এই যে পি বরাবর দিচ্ছি, একটা টিআরএনএ আসছে পি বরাবর, এবং এই টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে। এই দেখো এখানে একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে, পি সাইডে আছে ধরে নাও। এখন এটা তো ভালো কথা, পি সাইডে একটা অ্যামাইনো অ্যাসিড আছে। এখন এ সাইডে কি আসে? টিআরএনএ আছে। এখন টিআরএনএ পি সাইডে আছে। এখন এ সাইডে কি আসবে বলো তো? অ্যামাইনো অ্যাসিড সাইড। মানে কি আসবে বলো তো? এই নতুন নতুন টিআরএনএ আসবে। নতুন নতুন টিআরএনএ সবসময় এই সাইডে আসবে, এসে যুক্ত হবে। তাহলে এ সাইডে আরেকটা টিআরএনএ আসছে, দেখো এই আরেকটা টিআরএনএ এসে আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসছে। টিআরএনএ আসে কি জন্য? এখানে অ্যামাইনো অ্যাসিডকে দিয়ে চলে যাবে। টিআরএনএ সবসময় এখানে অ্যামাইনো অ্যাসিডকে আসবে, প্রথমে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে, এসে এখানে অ্যামাইনো অ্যাসিডটাকে ছেড়ে দিয়ে এই ই সাইডটার নাম কি? এটার নাম কি দেখো? ই সাইড। এটা হচ্ছে এক্সিট সাইড। এটা দিয়ে বাইর হয়ে চলে যাবে, অ্যামাইনো অ্যাসিডকে এখানে দিয়ে বাইর হয়ে চলে যাবে। তাহলে প্রথমে দেখো এটা আসছিল পি সাইডে, পি সাইডে এই যে অ্যামাইনো অ্যাসিডকে রেখে দিয়ে চলে যাবে। এই দেখো এই অ্যামাইনো অ্যাসিডটা, এই যে টিআরএনএ, এটা এই পি সাইডে অ্যামাইনো অ্যাসিডকে রেখে দিয়ে, এই দেখো পি এ সাইডে অ্যামাইনো অ্যাসিডকে রেখে দিয়ে, এই যে অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে দিয়ে এই এক্সিট সাইড দিয়ে চলে যাবে। তাহলে পি সাইডে অ্যামাইনো অ্যাসিডটা রেখে দিয়ে এক্সিট সাইড দিয়ে চলে গেছে। ফাইন। এখন এ সাইডে নতুন একটা টিআরএনএ আসলো, এও কি করবে? এদিক দিয়ে বাইর হইতে হলে এই সাইড দিয়ে বাইর হইতে হবে। খেয়াল করবা, এদিক দিয়ে আসবে, এ সাইডে আসবে, ই দিয়ে বাইর হবে, এ দিয়ে ঢুকবে, ই দিয়ে বাইর হবে, এ দিয়ে ঢুকবে, ই দিয়ে বাইর হবে। তাহলে এ যে আসলো, এ সাইডে প্রথমে আসবে। এ দেখো এ নতুন একটা টিআরএনএ, নতুন একটা অ্যামিনো অ্যাসিডকে নিয়ে এখানে আসলো, এতে আসলো, তাকে বাইরে হইতে হলে ই দিয়ে বাইরে হতে হবে। এবার সে এ থেকে কোথায় যাবে? পিতে যাবে। মনে একবার এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বাইর হবে। তাহলে এ যদি এ দিয়ে ঢুকে, নতুন একটা টিআরএনএ এদিক দিয়ে ঢুকবে, তো এখান থেকে প্রথমে তাকে পিতে আসতে হবে। তাহলে পিতে আসবে, পিতে এসে এই যে লাল কালারের অ্যামাইনো অ্যাসিডটা এখানে রেখে দিয়ে ই দিয়ে বাইর হয়ে যাবে। তাহলে দেখো এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড রাখি দিয়ে চলে গেছে। তাহলে এভাবে আস্তে আস্তে পি সাইডে অ্যামাইনো অ্যাসিডটাকে রেখে রেখে চলে যাচ্ছে। এভাবে এ দিয়ে ঢুকবে, পিতে আসবে, এসে অ্যামাইনো অ্যাসিডটা রেখে দিবে, রেখে দিয়ে ই দিয়ে বের হয়ে যাবে। আমি আবার বলতেছি, এ দিয়ে ঢুকবে, পিতে আসবে, পিতে অ্যামাইনো অ্যাসিডটা রেখে দিয়ে এভাবে ই দিয়ে চলে যাবে। এ সাইডে ঢুকবে, পিতে আসবে, পিতে অ্যামাইনো অ্যাসিডটা রেখে দিয়ে ই দিয়ে চলে যাবে। এখন দেখো এই পিতে দুইটা অ্যামাইনো অ্যাসিড না, এখন দোনোটা অ্যামাইনো অ্যাসিড তো আলাদা আলাদা আছে, খেয়াল করছো? এখন এই দুটোটার মধ্যে একটা বন্ড লাগবে না? বন্ড। তো এই দুইটার মধ্যে যে বন্ড, সেটার নাম কি? পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড। তাহলে পিতে পেপটাইডাল সাইড কেন বলতেছে? কারণ পিতে সব সময় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড তৈরি হয়। আর ই কেন বলতেছে? কারণ ই দিয়ে, এ দিয়ে যেটা আসে, ই দিয়ে সেটা বাইর হয়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারছো মোটামুটি রাইবোজোমের যে সাইডগুলা, বড়খণ্ডে যে তিনটা সাইড থেকে, তিনটা সাইডের কাজ কি? এ দিয়ে অ্যামাইনো টিআরএনএ ঢুকবে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে, পিতে অ্যামাইনো অ্যাসিডটা রেখে দিবে, ই দিয়ে বের হয়ে চলে যাবে। এতে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে, পিতে অ্যামাইনো অ্যাসিডটা রেখে দিয়ে ই দিয়ে বের হয়ে যাবে। আর এই যে এমআরএনএটা এই ছোটো খণ্ডের সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে এই বড় খণ্ডটা আস্তে করে এটার উপর বসবে। মানে দেখো বড় খণ্ডটা এখন আলাদা না, এই বড় খণ্ডটা আলাদা না, আস্তে করে এই বড় খণ্ডটা এখন এটার সাথে এসে যুক্ত হবে, এটার সাথে এসে যুক্ত হবে। তাহলে রাইবোজোমের চারটা সাইড আছে, একটি হচ্ছে বড় খণ্ডে তিনটা সাইড, ছোট খণ্ডে একটা সাইড। ছোট খণ্ডে দেখো একটা সাইড, বড় খণ্ডে তিনটা সাইড। তিনটা সাইডের কিন্তু তিনটা কাজ বলে বসি। তোমরা বলে এতটুকু বুঝছো কিনা? আমাদের রাইবোজোম শেষ। দেখো এই জিনিসটা বুঝে ফেলছো মানে, তোমায় আমি বারবার বলছি এই জিনিসটা বুঝে ফেলা মানে তোমরা ট্রান্সলেশন মোটামুটি বুঝা, এই জিনিসটা বুঝে ফেলা মানে। তো রাইবোজোমটা কতটা ইম্পর্টেন্ট দেখো। তুমি যদি রাইবোজোম না বুঝো তাহলে কিন্তু তুমি ট্রান্সলেশন কিচ্ছু বুঝবা না। কিভাবে
প্রোটিন তৈরি হয় কিচ্ছু বুঝবা না। তো আশা করি এখন মোটামুটি একটা ধারণা পাইছো। তো নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো এভাবে বেসিক দেওয়ার চেষ্টা করবো। তোমরা জাস্ট আমাকে কমেন্টে বলো এতটুকু বুঝছো কিনা। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে বলো, আমি লাইভটা শেষ করে দিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।